Wow, twist after twist. এই আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ কিনা? সবাই ক্লাসে চলে আসো। 1 মাস পরে তোমাদের সাথে দেখা। মাঝে কতদিন, কত পদ্মা নদী দিয়ে কত পানি বয়ে গেছে, যমুনা নদী দিয়ে কত পানি বয়ে গেছে, তাই না? কতদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই চলে আসো, একদম চলে আসো ক্লাসে। আমরা আজকে কোষ বিভাজন অর্ধেক পড়বো, কালকে বাকি অর্ধেক পড়ে এই চ্যাপ্টারকে একদম ভাজা ভাজা করে ফেলবো। এই চ্যাপ্টারকে একদম সাইজ করে ফেলবো আমরা, চিন্তার কোনো কারণ নাই। এবং আমি বিশ্বাস করি সাউন্ড ক্লিয়ার, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। বিসমিল্লাহ বলে চলো শুরু করে দেই। দুটো ক্লাস, কোষ বিভাজনের উপর আমি 2টা ক্লাস নিব। আমি যা পড়াবো, যতটুকু পড়াবো সেইটা ডিরেক্ট পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সিকিউ লিখতে পারবা, এমসিকিউ উত্তর করতে পারবা, অ্যাডমিশন টেস্টে যতগুলো এমসিকিউ আসবে ইনশাল্লাহ সেইগুলাও করতে পারবা। চিন্তা করার কোনো কারণ নাই। মাগরিবের নামাজ 5:45 থেকে আজান শুরু হয় সারা দেশে, 5:45 ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের পুরোপুরি দফা রফা করে দিব। চলো, ফেসবুকে ক্লাস হচ্ছে না? ঠিক আছে, সুন্দর। চলেন শুরু করে দেই, কথা না বাড়াই। চলো তাহলে সবাই মনোযোগ দাও, একদম 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 পড়ায় ফিরে চলে আসো। রেডি? 1 2 3 পড়া শুরু করে দেই। আমাদের আজকের পড়ার বিষয়ের নাম কোষ বিভাজন। নাম শুনেই বলে দেওয়া যায় যে এইখানে কোষটাকে 2 ভাগ করে ফেলা হবে। এইটার নামই তো কোষ বিভাজন, তাই না? ব্যাপারটা যতটা সহজভাবে চিন্তা করো, ব্যাপারটা আসলেই ততটা সহজ। একটা কোষ আছে, এই যে এটা একটা কোষ, এই কোষটা ভাগ হয়ে যাবে, এই কোষটা ভাগ হয়ে গেল, এইরকম ভাগ হয়ে গেল। যখন এইরকম একটা কোষ হুবহু এই কোষটা 2 ভাগে ভাগ হয়ে গেল, তোমরা আমাকে বলো তো, পরীক্ষায় ছবি দিল, এই তোমরা আমাকে বলো এইটার নাম কি? এই কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম কি? এটা তো আগের পড়া টপিক, কিন্তু আমি এমন ভাবে পড়াবো যাতে তোমরা প্রথমবার পড়ছো, কোনো সমস্যা নাই, একদম বেসিক থেকে পড়াবো। বলো তো, এই যে একটা কোষ 1 থেকে 2 ভাগ হয়ে গেল, আটকে গেছে, চেক করছি, ওয়েট করো। আচ্ছা 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 আচ্ছা, ক্যামেরাটা শিফট হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে এখনই। ওয়েব অ্যাপে হ্যাঁ, চলো রেডি। চলো তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম কি? এই কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম কি বলে ফেলো তো। একটা কোষ 2 ভাগে ভাগ হয়ে গেল, এই কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম কি? কেউ আমাকে বলো দেখি, কার মাথায় বুদ্ধি আছে? মাইটোসিস। কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম, কোষ বিভাজন প্রক্রিয়াটার নাম মাইটোসিস। যারা উত্তর দিচ্ছ তারা এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য, যদি এটাতে 100 মার্ক থাকে তাহলে তাদেরকে আমি দিব 50 মার্ক। কারণ এইটা দেখে যারা বলবে মাইটোসিস তারা পাবে 50। কিন্তু আমি যদি বলি এটা মাইটোসিস না, এটা অ্যামাইটোসিস, আমি যদি বলি এটা অ্যামাইটোসিস, হবে না? আমি যদি বলি অ্যামাইটোসিস, হবে না? বলো তো, হতেই পারে। আর যে বলছে মাইটোসিস এবং মিওসিস, কে যেন আবার ওয়েব অ্যাপে পার্ট নিতে চাইলো। ভাই আমি বলেছি মাইটোসিস মিওসিস দুইটাই। ওকে থাপ্পড়, ওকে থাপ্পড়, ওকে এই থাপ্পড়টা দিতে হবে। মিওসিস, এই বেটা মিওসিস, এতদিন ধরে পড়ালেখা করে এইটা। তাহলে এইখানে যখন একটা কোষ থেকে 2টা হবে, তখন হয় এইটা, তুমি এইটুকু দেখে হয় এইটাকে মাইটোসিস বলতে পারো অথবা অ্যামাইটোসিস বলতে পারো। মাইটোসিস অথবা অ্যামাইটোসিস, যেখানে একটা কোষ ভেঙে 2টা হয়। এই ছবিটা কার জনক? এই ছবিটা একটা কোষ ভেঙে যখন 2টা হবে, হয় সেটা মাইটোসিসে হবে, না হলে অ্যামাইটোসিসে হবে। আর যেই বেটারা পার্ট নিতে গেলি, ও ভাই বোনেরা, কি সেটা? এইটা হলো মিওসিস। 1টা থেকে 4টা হবে, 1টা থেকে 4টা, 1টা থেকে 4টা, এই জিনিসটার নাম হলো মিওসিস। তাহলে পুরো কোষ বিভাজন প্রক্রিয়া আমরা মোটা দাগে এইভাবে আলোচনা করতে পারি। ভর্তি পরীক্ষায় তো না, এইচএসসি তে এইটাই একটা সিকিউ দিয়ে দিতে পারে যে এই ধরনের কোষ বিভাজন, একটা ছবি দিল, এটা ছবি এ, এইটা দিল ছবি বি, এইটুকু দেখে তো চিনতে পারতে হবে ছবি এ ছবি বি। বললো যে এই দুজনের মধ্যে পার্থক্য লেখো, তখন তুমি বুঝতে পারলা হয়তো যে এখানে হয় মাইটোসিস, এখানে মিওসিস। কিন্তু
একটা থেকে দুইটা, এটা তো মাইটোসিসেও হতে পারে, এটা তো মিওসিসেও হতে পারে। তখন কি বলে দিবে? আমরা আরেকটু নেক্সট লেভেল শিখবো। পরীক্ষায় বলে দিবে যে এ ছবির প্রক্রিয়াটা জটিল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। আর যদি বলে দেয় এই ছবির প্রক্রিয়াটা খুব সরল প্রক্রিয়া, যেই শব্দটা বলবে যদি জটিল বলে তাহলে মাইটোসিস, যদি সরল বলে তাহলে মিওসিস। একটা থেকে দুইটা কোষ হয় যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম মাইটোসিস। একটা থেকে দুইটা কোষ হয় যে সরল প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম অ্যামাইটোসিস। আর একটা থেকে চারটা হবে যে প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম মিওসিস। এত কিছু যে আলোচনা, একটা কোষ থেকে দুইটা, একটা কোষ থেকে তার চারটা, তার মানে কোষগুলো বিভাজিত হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটার নামই কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন মোট কত প্রকার? যে সরল কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হয় তাকে বলে অ্যামাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জটিল প্রক্রিয়া শেষে একটা কোষ থেকে দুটো হুবহু একই রকম কোষ তৈরি হয় তাকে বলে মাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে চারটা বাচ্চা কোষ তৈরি হয়, বাচ্চা কোষ, এদেরকে বলে বাচ্চা মানে অপত্য কোষ। এখন এই শব্দগুলো জানতে হবে যে কোষে যেই কোষটা বিভাজিত হয় সেটাকে বলে মাতৃকোষ। পরীক্ষায় এইগুলা লিখতে হবে। এতদিন তোমরা সাধারণ মানুষ ছিলা, এখন এই ক্লাসগুলো করার পর তোমরা অসাধারণ হয়ে যাবা। এখানে লিখতে হবে মাতৃকোষ। তাহলে যেই কোষটা বিভাজিত হয় তাকে বলে মাদার সেল, তাকে বলে মাদার সেল, মাতৃকোষ। আর যেই কোষগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলবো, যে শব্দটা আমরা দিব তাদেরকে, তাদের নাম অপত্য কোষ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে চারটা অপত্য কোষ তৈরি হয় তাকে বলে মিওসিস কোষ, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। প্রিয় ভাই ও বোনেরা, সবার আগে কোষ বিভাজন কত রকম কি কি সেইটার একটা ছোট্ট আলোচনা হয়ে গেল। দেখেছো এই জিনিস, তোমরা ভাবতে যে তোমরা এটা সবটুকু পারো, কিন্তু আমি তোমাদেরকে এক নতুন ভার্সন তোমাদের চোখের সামনে এনে দিলাম। আমরা কি উত্তর করতে পারবো? বুঝতে পেরেছি? কে কে থাপ্পড় খাইছো বলো তো? থাপ্পড় কার কার গালে লাগছে? কে কে মাইটোসিস মিওসিস দুইটা বলেছি? সাকিব, অপত্য কোষের ইংরেজি কি? ভেরি গুড। তাহলে ওকে, তো একজন বলেছে ভাইয়া অপত্য কোষের ইংরেজি, এখানে যদি কেউ ইংলিশ ভার্সন থাকো তার জন্য আমি অপত্য কোষের ইংরেজিটা লিখে দিচ্ছি, মাদার সেল, তাই না? আর এটাকে বলি ডটার সেল। ডটার বাচ্চা, মেয়ে। ছেলেদেরকে ধরা হয় না, সাধারণত জীবনের সাথে মেয়ের একটা সম্পর্ক, কারণ মা থেকে আমাদের সবার জন্ম, সেই জন্য। তাহলে একটা থেকে ডটার সেল, ডটার সেল মিওসিসে কয়টা হবে? চারটা। আশা করি এইটুকু আমরা, এইটা সবার কাছে পরিষ্কার। মাদার সেল এবং ডটার সেল, সুন্দর। যারা মাইটোসিস মিওসিস বলেছো আর কি কখনো বলবা? আর কখনো বলবা না। এখন প্রিয় ভাই ও বোনেরা, এই চ্যাপ্টার থেকে তাহলে কি কি প্রশ্ন আসবে তুমি চোখ বন্ধ করে নিজেই বলতে পারবা। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে? অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে প্রশ্ন আসতে পারে, সরল কোষ বিভাজন আসতে পারে, দিতেই পারে। মাইটোসিস থেকে মাইটোসিসের প্রক্রিয়া, মাইটোসিসের গুরুত্ব, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মিওসিস, মিওসিসের প্রক্রিয়া, মিওসিসের গুরুত্ব। মাইটোসিস মিওসিসের পার্থক্য, মাইটোসিস অ্যামাইটোসিসের পার্থক্য। এই পুরো চ্যাপ্টারে এর বাইরে কিটা আছে? এর বাইরে আসলেই কিছু নাই। তোমাকে আমি যখন প্রশ্ন দেখাবো বিশ্বাস করো এর বাইরে কিছু নাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই চ্যাপ্টারটা পুরো উদ্ভিদ বিজ্ঞান বইয়ের সবচেয়ে ছোট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কনসেপচুয়াল। এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কনসেপচুয়াল। দিস ইজ দ্য মোস্ট কনসেপচুয়াল চ্যাপ্টার। এই চ্যাপ্টার তুমি যদি না বুঝো, তুমি যদি এটা মুখস্থ করো, না বুঝে মুখস্থ করো, তোমার প্রতিভা তো ধ্বংস হবে হবেই। পরীক্ষার হলে গিয়ে পাবা আন্ডা, এই যে আন্ডে কা ডান্ডা। পরীক্ষার না বুঝে যদি মুখস্থ করো, পরীক্ষার হলে আন্ডা পাবা। কেন আন্ডা পাবা? আগে সেইটা বুঝে নাও যে চ্যাপ্টারটাকে কেন গুরুত্ব দিবা, কেন এটাকে গুরুত্বহীন ভাবে রাখা যাবে না। এই যে তাকায় দেখো তো, ওকে, দুইটা আন্ডা। পরীক্ষায় যাতে আন্ডা পাবা কি পাবা না, চলো আমরা বোঝার চেষ্টা করি। তোমরা এইটা এসএসসিতে পড়ে আসছো, আমি বিশ্বাস করি এই কোষ বিভাজন এসএসসিতে পড়ানো হয়েছে। তোমরা এফআরবি করছো, যে জীবনে একবারও পড়ে নেই সেও একবার না একবার কোষ বিভাজনের একটু না একটু পড়েছে। কিন্তু আমি তোমার গ্যারান্টি দিলাম, তারপরও কিছু কিছু পোলাপান এই জিনিস পারতো না, কিছু কিছু বাচ্চা এই জিনিস পারবে না, একদম 100-তে 100 পারবে না।
আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ও কি? দেখলি আমি কিভাবে আঁকলাম? এটা হলো আমার আঁকার টেকনিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি বুঝতে পারো নাকি পারো না। তাহলে এইখানে আমি কি আঁকলাম দেখি তোমরা আদৌ পারো নাকি পারো না। ওকে, এইবার দেখো ও ভাই ও বোনেরা, পরীক্ষায় এই দুইটা ছবি দিয়ে দিবে, এই দুইটা ছবি দিয়ে বলবে কালকে পরীক্ষার ময়দানে তুমি যারা মুখস্থ করবা শুধুমাত্র বই পড়ে যাবা, তারা পরীক্ষায় কিভাবে ধরা খায় এই ক্লাসে আমি সেটাই দেখায় দিব। তোমার পরীক্ষায় বলে দিবে এই যে এ আর এই যে বি, এইটা কোষ বিভাজনের কোন ধাপের ছবি, এটা কোন ধাপের ছবি, বিটা কোন ধাপের ছবি। তোমাদেরকে কোষ মাইটোসিসের ধাপের নাম বলতে পারতে হবে। দেখি কে কে কি উত্তর করছে, কাকে কয়টা মারবো আমি দেখে নিচ্ছি। ওই ব্যাপারগুলো আগে চেক করি। ক্রোমোজোম, আচ্ছা মাসুমা মরিয়ম সাফিয়া, প্রোমেটাফিজ, ওরে বানান রে, তোর বানান দেখে প্রোমেটাফিজ এতক্ষণ দড়ি দিয়ে সুইসাইড করে লাইছে অলরেডি, ও আর বেঁচে নেই, প্রোমেটাফিজের বেঁচে নেই। সুমাইয়া বলেছি মেটাফিজ এবং অ্যানাফিজ, সাকারিয়া বলেছে মেটাফেজ এবং অ্যানাফেজ। তোরা বানান ইংলিশে লিখিস না, তোরা বাংলায় আয়, মাতৃভাষা বাংলা। ফেব্রুয়ারি মাসে ইংলিশের এভাবে ইংলিশের গোষ্ঠী উদ্ধার করিস না, তোদের কাছে মাফ চাচ্ছি, তোদের কাছে মাফ চাচ্ছি। তোরা ইংলিশের গোষ্ঠী উদ্ধার করিস না, ইংলিশকে ছেড়ে দে। এ অ্যানাফেজ, শিউলি আক্তার, শিউলি তুমি কোষ বিভাজনের প্লিজ কোষ বিভাজনকে এভাবে মেরো না। সানা বলেছি টু অ্যানাফেজ, আচ্ছা ঠিক আছে। নিশি মেটাফেজ এবং অ্যানাফেজ, আচ্ছা খুব একটা খারাপ বলনি নিশি। সিরাজউদ্দিন মেটাফেজ এবং প্রোমেটাফেজ, সিরাজউদ্দিন তোমার জন্য বড় বড় দুটো আন্ডা। নাহিদা প্রোমেটাফেজ এবং অ্যানাফেজ, আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেমন আছেন এত কিছুর মধ্যে? বাদশা, তাহলে প্রিয় ভাই ও বোনেরা দেখো এই ছোট্ট একটা ছবির মধ্যে কত রকম কতজন কতগুলো উত্তর দিল, বেশিরভাগেরই উত্তর সঠিক হয়নি। এর মধ্যে কারো কারো উত্তর সঠিক হয়েছে। যারা বলেছো এইটার নাম প্রোমেটাফেজ, তাদের উত্তর সঠিক, তাদের জন্য অনলাইন ভালোবাসা। যারা বি উত্তর দিয়েছ অ্যানাফেজ, তাদের জন্য অনলাইন ভালোবাসা। প্রিয় ভাই বোনেরা, সবার আগে তো ছবি চিনতে পারতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ছবি চিনতে পারবা না, পুরাটাই লিখবা, জিরো পাবা, জিরো। 2 পেজ লিখলেও জিরো দিবে, কারণ তুমি ধাপটা চিনতে পারোনি। তাহলে এই চ্যাপ্টারে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা ছবি দেখে চিনতে পারি না, কারণ আমরা তো মুখস্থ করি, আমরা বুঝাবুঝির একদম ধারে কাছে যাই না, আমরা কি করি মুখস্থ করি। তাহলে যারা যারা ভুল করলা, আশা করি ক্লাসের প্রায় প্রথমেই থাপ্পড় খাইছিলাম ভাইয়া তাই উত্তর দেয়নি, সাবাস, এই তো তোর মাথায় বুদ্ধি, তোর তো অনেক বুদ্ধি। তাহলে প্রিয় ভাই বোনেরা কি দেখলাম, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি আমাদেরকে তাহলে কোন জায়গাতে মনোযোগ দিতে হবে, ছবিটা যাতে শনাক্ত করা যায়। তাহলে ভাই এই পুরা চ্যাপ্টারে মোট ছবি আছে কয়টা? এই পুরা চ্যাপ্টারে ছবি আছে হাতে গুনে 10টা, 5 দুগুণে 10, কয়টা? 10টা, বোনাস একটা ক্রসিং ওভারের ছবি 11টা। এই 11টা ছবি তোমাকে দেখা মাত্র ডায়াগনোসিস করতে পারা, দেখা মাত্র বলে দিবা যে এইটা প্রোমেটাফেজ, দেখা মাত্র বলে দিবা
এইটা অ্যানাফেজ, দেখা মাত্র বলে দিবা এইটা প্রোফেজ। যখন এই কাজ করতে পারবা তুমি বুঝতে পারবা যে তুমি কোষ বিভাজন পারো। তুমি যদি 10টা ছবি দেখা মাত্র বলতে না পারো, তুমি আর যাই হোক কোষ বিভাজনের কটাও বুঝো না। তুমি হয়তো অনেক এমসিকিউ পারো, কিন্তু তোমার ব্রেনের ভিতরে কোষ বিভাজন কোনোদিন প্রবেশ করেনি। তাহলে সবাই বলেন, ছবিতে দুর্বলতা আছে না নাই? আছে না নাই? পাশের দুইটা কি? এই দুটা জিরো জিরো। তোর ব্রেনটার ভিতরে যেমন জিরো আছে, আছে, তাহলে ছবির মধ্যে আমাদের দুর্বলতা আছে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ছবি দুটাকে চিনে রাখি, তাই না? আচ্ছা আচ্ছা, যখন ছবির মধ্যে ঢুকেই গেছি, চলো এই অংশটা একবারেই সলভ করে ফেলি। ওকে, মানে ছবির মধ্যে ঢুকে যখন গেছি, এই মেটাফেজ একবারই পড়ে ফেলানো যাবে। এটা পড়তে 10 মিনিটের মামলা। এইগুলো এত আয়োজন করে নাটক করে পড়ার কিছু নেই। পড়া তো শুরুই করে ফেলছি আমরা। দেখো এখনই পড়া শেষ হয়ে যাবে। শুরু যখন হয়ে গেছে, এই কি হলো রে? সুন্দর। তাহলে আচ্ছা, প্রোমেটাফেজকে আমরা এখানে রাখলাম, অ্যানাফেজকেও আমরা এক পাশে সাইজ করব যাতে আমরা একবারে জিনিসটাকে কম্বাইন করতে পারি। ওকে, অ্যানাফেজকেও আমরা এইখানে রাখলাম। তোমাকে আরেকটু সরাই নেই। ওকে, ঠিক আছে, আমরা একদম বেসিক সবগুলো বেসিক বুঝবো, কিন্তু ছবি দেখে চিনতে পারতে হবে। এইবার আচ্ছা, প্রথমে একটু ছোট করে নিয়ে আসি তোমাকে, একটু ছোট হও। ওকে, প্রিয় ভাই ও বোনেরা, এখানে যা দেখতে পাচ্ছ এটা আসলে কিসের জিনিস? এইটা আসলে কি? এই গোল্লাটা আসলে কি? সবার আগে সেই জিনিসটা বুঝে নাও। এই গোল্লাটা হলো নিউক্লিয়াস। এই গোল্লাটা হলো নিউক্লিয়াস। ছবির দিকে তাকাও, এই গোল্লাটার নাম নিউক্লিয়াস। এই গোল্লাটার নাম নিউক্লিয়াস। আমরা কোষের বিভাজন করব, খুব মন দিয়ে জিনিসটা শুনে নাও। আমরা সবাই বলি কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজনকে আমরা ইংলিশে বলি সেল ডিভিশন। এখন সেল ডিভিশনে যেটা গুরুত্বপূর্ণ কথা, পুরা কোষটাই কিন্তু আমরা যেমন জন্মদিনের কেক কাটি, একদম কেটে দিলাম, একটা কেক 2 ভাগ হয়ে গেল। কোষ বিভাজনে কিন্তু ঘটনাটা সেইভাবে ঘটে না। প্রথমে কোষ বিভাজনে প্রথমে যেই ঘটনাটা ঘটে সেটা হলো নিউক্লিয়াসটা 2 ভাগ হয়। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, কোষ বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন। আমরা কিন্তু একদম ডিরেক্ট মূল পড়ায় ঢুকে গেছি, ভুজুং ভাজুং নাই। কারণ ভুজুং ভাজুং পড়াতে গেলে দেখা যায় যে তোমাদেরকে দিন শেষে মূল পড়ানো সম্ভব হয় না। পরীক্ষায় যেটা আসবে সবার আগে আমরা সেইটা পড়ে ফেলি। তাহলে নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াস কাকে বলে তোমরা সবাই জানো। এই যে এটা একটা কোষ, এই যে কোষের নিউক্লিয়াস, এইটা তো নিউক্লিয়াস, এই অংশটুকু 1 নম্বরে বিভাজিত হবে। এইটাকে বলে ক্যারিওকাইনেসিস। 1 নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন। ক্যারিও কথাটা যেখানেই পাবা, ক্যারিও মানে নিউক্লিয়াস, ক্যারিও শব্দটা যেখানেই পাবো, ক্যারিও মানে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিও মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ওকে, নিউক্লিয়াস যখন 2 ভাগে ভাগ হয়ে গেল, আমরা এই ছবিটাকে আপডেট করে দেই, এই ছবিটাকে আপডেট করে দেই। নিউক্লিয়াস 1টা থেকে 2টা হয়ে গেল, এই যে। তখন কোষের বাকি যতগুলো অঙ্গাণু আছে তারা বিভাজিত হয়ে যায়, মাঝ বরাবর 2 ভাগে ভাগ হয়ে যায়। এই যে দ্বিতীয় ধাপে যখন কোষের বাকি অঙ্গাণুগুলো বিভাজিত হয়, তখন আমরা সেটাকে বলবো সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন, এইটার নাম কি? এইটার নাম সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে এখানে বোঝাচ্ছে ভাগ হয়ে যাওয়া, যদিও কাইনেসিস মানে হলো গতি। তো গতি বলতে এই জায়গায় বিভাজন বোঝাচ্ছে, সাইটোকাইনেসিস। এই 2টা শব্দ পরীক্ষায় আসবে যে কোষ বিভাজনের শুরুতে কোনটা ঘটে। কোষ বিভাজনের শুরুতে কোনটা ঘটে তুমি উত্তর করবা, কোষ বিভাজনের শুরুতে ক্যারিওকাইনেসিস ঘটে, আর কোষ বিভাজনের পরে ঘটে সাইটোকাইনেসিস।
ঠিক আছে, প্রথম ধাপে ক্যারিওকাইনেসিস, পরের ধাপে সাইটোকাইনেসিস আলাদা হয়ে গেল। আমরা পুরো কোষ বিভাজন চ্যাপ্টারে যেই শব্দটা পড়বো, মূলত যেটা পড়বো সেটার নাম, এখানে যা আলোচনা হবে সব ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা তুমি যদি নাও জানো কিচ্ছু যায় আসে না। পরীক্ষায় সাইটোকাইনেসিস নিয়ে শুধুমাত্র একটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে বা সর্বোচ্চ একটা এমসিকিউ আসবে। আমরা যা আলোচনা করব সবকিছু কিসের বিভাজন নিয়ে? নিউক্লিয়াসের বিভাজন নিয়ে। ওকে ভাই বোনেরা, তাহলে এই ছবির দিকে একটু তাকাও। আচ্ছা সবাই দেখি তো, ছবিতে একটু মনোযোগ দাও। ছবি দেখে কিভাবে চিনবো? এই ভাই বোনেরা এইখানে তাকায় দেখো, এক্স আকৃতির এক্স, এই যে এক্স দেখতে পাচ্ছি, কি আকৃতির? এক্স। কয়টা আছে? এক্স আকৃতির কয়টা জিনিস দেখতে পাচ্ছ? কয়টা বস্তু? দ্রুত জানাও। ফ্যান্টাস্টিক, তাহলে এক্স আকৃতির 4টা বস্তু দেখা যাচ্ছে। 1 2 3 4। আচ্ছা ফাইন। এই এক্স আকৃতির বস্তুটার নাম কি? আমরা সবাই জানি এই এক্স আকৃতির বস্তুটার নাম, এইটার নাম ক্রোমোজোম। তুমি এটাকে ক্রোমোজোম বলতে পারো, তবে এই ক্রোমোজোমটা, আমরা তো এইটাকে ক্রোমোজোম বলি, এইটাকে। তাহলে এইটা আবার কি? হ্যাঁ এটাও ক্রোমোজোম, এই দুইটাই ক্রোমোজোম। এইটাও ক্রোমোজোম যেটার আকৃতি এমন, এইটাও ক্রোমোজোম যেটার আকৃতি এমন, কিন্তু এই ক্রোমোজোমটা যদি মাঝখানে ভাগ করে দাও লম্বালম্বি, তাহলে প্রত্যেকটা ভাগ থেকে এইরকম একটা এক্স এইরকম তৈরি হবে। এইটাকে আমরা বলবো ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে আমরা বলবো ক্রোমাটিড। এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড তৈরি হতে পারে? 2টা। লম্বালম্বি তুমি যদি ভাগ করে দাও, এই কলমটাকে তুমি যদি লম্বালম্বি ভাগ করো, একটা কলম থেকে 2টা হাফ কলম তৈরি হবে, সেটাকে আমরা বলবো ক্রোমাটিড। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এক্স আকৃতির ক্রোমাটিডের আকৃতি কি? ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড যখন একসাথে থাকে তখন তার আকৃতি হয় এরকম এক্স আকৃতি। তো যেখানেই তুমি এরকম এক্স দেখতে পাবা তখন তুমি বলবা যে ক্রোমাটিড গুলা লাগানো থাকে, ক্রোমাটিড। তাহলে এইগুলা কি ভাই? ক্রোমাটিড। এইগুলা হলো ক্রোমাটিড। এগুলা কিন্তু আর ক্রোমোজোম অবস্থায় নাই, ক্রোমোজোমটা এখন বিভাজিত হয়ে গেছে, ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে। এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষায় এগুলা লিখছো নাকি ক্রোমাটিন লিখছো, এইগুলা যখনই লিখবা তখনই তুমি একদম ধরা খেয়ে যাবা। কেন? খুব গুরুত্বপূর্ণ। তো আমরা তাহলে এই শব্দটাকে ক্রোমোজোম বলতে পারবো টেকনিক্যালি, কিন্তু বলবো না, আমরা এটাকে এখন থেকে ক্রোমাটিড নাম দিব, ক্রোমোজোম বলবো এইটাকে। আর এইটার নাম দিব ক্রোমাটিন। যেখানে তুমি এরকম সুতার মতো আঁকবা। মোট জিনিস কয়টা? মোট জিনিস 3টা। ক্রোমাটিন, ক্রোমোজোম, খুব গুরুত্বপূর্ণ, ক্রোমাটিড কয়টা? একসাথে 2টা। ভেরি ইম্পর্টেন্ট। যখন এরকম পেঁচানো পেঁচানো থাকবে ক্রোমাটিন, যখন পুরা প্যাচটা এইরকম চিকন লম্বা দণ্ড হয়ে যাবে ক্রোমোজোম। একটা ক্রোমোজোম যখন 2 ভাগে ভাগ হয়ে যাবে সেটাকে আমরা বলবো ক্রোমাটিড। কথাটা কি ক্লিয়ার? সবাই কি আপাতত এইটুকু বুঝতে পেরেছি? তাহলে এখানে তোমরাই এখন নিজেরাই, ওকে তাহলে তোমরা আমাকে বলো তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছবিতে পরীক্ষায় যদি বলে এইটা কি ক্রোমোজোম না ক্রোমাটিড, আর এই ছবিতে এইটা কি, এটা বি আর এটা এ, বলো তো এ তে কি আছে আর বি তে কি আছে? তোমরা বলো কতটুকু শিখলা, এ তে কি আছে বি তে কি আছে, কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমাটিন তো নিউক্লিক অ্যাসিড, কোষের গঠন চ্যাপ্টারে পড়নি লিটন? সাবাস, ভেরি গুড। তাহলে তোমরা কিন্তু চেহারা দেখেই বুঝে গেলা ভাই, চেহারা দেখেই বুঝে গেলা। যখন এরকম থাকবে, এই আকৃতিটা তো অনেক রকম হতে পারে। এইটা এখন এমনে আছে, এইটা যদি এমনে হয়ে যায়, এইটাই আবার এমনে হতে পারে, এইটাই আবার এমনে হতে পারে।
কিন্তু সবগুলোই আসলে ক্রোমোজোম। ভেরি গুড। তাহলে অ্যানাফেজ ধাপে আমরা কিন্তু ক্রোমোজোম পাবো, প্রোমেটাফেজ ধাপে আমরা কিন্তু ক্রোমাটিড পাবো। আমি জিনিসগুলো একটু তোমাকে আমরা শুরু থেকে পড়তে পারতাম, কিন্তু পোলাপান তোমরা এগুলো না এই জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারো না। এইবার আমরা জাস্ট 3 নম্বর ধাপে চলে যাব। এই ফাইন, রাইট, ওকে, আরেকটা ধাপ অ্যাড করে দিব জাস্ট। এই চলে আসো, একদম চলে আসো, এই দেখো, ডান। তোমরা সবাই জানো এটার নাম স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্র। এইটা নিয়ে তোমাদেরকে বারবার বলতে হবে না, এইটা নিয়ে তোমাদেরকে বলার কিছু নাই। আর যতটুকু বলার সেটাই ছবির মধ্যেই হয়ে যাবে। সবাই এরকম স্পিন্ডল আঁকবা, এরকম ইচ্ছা মতো আঁকলেই হবে, এত প্যারা খাওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিটা সঠিক হচ্ছে কিনা তাকায় দেখো। এইবার আমি কি আঁকবো সবাই দেখো, এবার আমি কি আঁকছি দেখো তো, কি আঁকছি। সবাই আমাকে বলো আমি কি আঁকলাম? ক্রোমাটিড আঁকলাম না ক্রোমোজোম আঁকলাম? ক্রোমাটিড আঁকলাম না ক্রোমোজোম আঁকলাম? কি আঁকলাম? ক্রোমাটিন কি প্রোটিন জাতীয়? না। কি আঁকলাম? এক সেকেন্ড, সবাই কমেন্ট করো। না, মেটাফেজ ধাপ কিনা সেটা পরের কথা। হ্যাঁ মিথিল, আমার হাসপাতাল থেকে একটা কল আসছিল, পেশেন্ট নিয়ে ডিল করছিলাম। ফাইন, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এখানে দেখো ক্রোমাটিড, এখানে ক্রোমাটিড। ভালো করে একটা জিনিস তাকাই দেখি, আমরা সবাই চিনতে পারছি, যেখানে দেখবো এক্স, এক্স মানে ক্রোমাটিড, যেখানে দেখবো এক্স, এক্স মানে ক্রোমাটিড। প্রিয় ভাই ও বোনেরা, এই জায়গায় 4টা ক্রোমাটিড, এই জায়গাতে 4টা ক্রোমাটিড। শুধু এই জায়গার সাথে এই জায়গার পার্থক্য কি? পুরো জিনিসটা কি? এই জায়গায় তারা ছড়ায় ছিটায় ছিল, এই দুইজন এইদিকে দুইজন এইদিকে, এই জায়গাতে সবাই মাঝামাঝি জায়গায় চলে আসছে। শুধু এইটাই পার্থক্য, বাকি ছবিতে কোনো পার্থক্য নেই। এই জায়গাতে 4টা, এই জায়গাতেও 4টা, তাহলে 4টা 4টা, এই যে মাঝামাঝি চলে আসলো, এই ধাপটাকে আমরা বলবো মেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ এবং মেটাফেজের মধ্যে এইটাই পার্থক্য, ছবিটা হুবহু এক হবে, শুধু এইখানে ছড়ায় ছিটায় আঁকবা, এই জায়গায় 4জনকে এক সিরিয়ালে মাঝামাঝি এনে দিবা। এইবার তোমরা খেয়াল করো তো, অ্যানাফেজ ধাপে সবাই আমাকে বলো তো, ক্রোমোজোম, এটা কিন্তু এখন আর ক্রোমাটিড নাই, ক্রোমোজোম এই জায়গায় কয়টা? সবাই কমেন্ট করো, বলো তো। মেটাফেজ ধাপের ক্রোমাটিড বিষুবীয় অঞ্চল, ইটস কল মেটাফেজ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা সবাই দেখো, এই জায়গাতে কিন্তু এখন এটা 8টা হয়ে গেল। 8 4
4 8 এই তিনটা ধাপ পোলাপানকে সবাই ভুল করে পরীক্ষায় এই তিনটা ধাপ থেকেই প্রশ্ন আসবে তাহলে দেখো এইখানে 4টা ক্রোমাটিড তারা ছড়ায় ছিটায় ছিল এই জায়গায় 4টা ক্রোমাটিড তারা মাঝামাঝি চলে আসলো এই জায়গায় 4টা ক্রোমাটিড মাঝামাঝি ভাগ হয়ে গেল ভাগ হয়ে 4 জন চলে গেল উপরের দিকে 4 জন চলে গেল নিচের দিকে এই ধাপটার নাম হলো অ্যানাফেজ ধাপ এবং এই জায়গায় তারা কিন্তু ক্রোমাটিড থাকলো না তারা এখন ক্রোমোজোমে পরিণত হলো এই ক্রোমোজোমগুলোকে আমরা বলবো বাচ্চা ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলোর নাম হলো বাচ্চা ক্রোমোজোম এরা তো মূল ক্রোমোজোম না বাচ্চা ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলোকে বাচ্চা ক্রোমোজোম বলবো ঠিক আছে ভাইয়া সাউন্ড ঠিক করেন প্লিজ কিছু শোনা যায় না আরাফাত তাই নাকি কি বলো এই তোমরা তো সবাই বললো সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ডে কোনো ইস্যু আমরা তো প্রতিদিন লাইভ নিচ্ছি কোথাও কোনো ঝামেলা হচ্ছে না আরাফাত সব ঠিক আছে ক্লিয়ার ওকে দেখি আমি প্লে করি শুনি দাঁড়াও কোনো ঝামেলা হচ্ছে না আরাফাত সব ঠিক আছে আমি শুনতে পাচ্ছি সব ঠিক আছে অল পারফেক্ট ওকে আরাফাত তুমি ইয়ারফোন নাও তাহলে এই তিনটা ছবি পরীক্ষায় আসবে দেখা মাত্র উত্তর করতে পারতে হবে দেখা মাত্র উত্তর করতে পারতে হবে যখন এরকম থাকবে ছড়াই ছিটাই এক্স প্রো মেটাফেজ মাঝামাঝি এক্স মেটাফেজ 8টা 2 দিকে চলে যাচ্ছে অ্যানাফেজ ও ভাই বোনেরা চিনতে পারবো কিনা আমাদের কিন্তু মাইটোসিস পড়া শেষ হয়ে যাচ্ছে সবাই বলো মারহাবা ও ভাই বোনেরা এইবার জাস্ট সামনের দিকের একটা তাকায় দেখো সামনের দিকে আরেকটা জাস্ট প্রোফেজের ছবি দেখলে কেমনে চিনবো প্রোফেজ চিনা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিশ্বাস করো কেমনে প্রোফেজ চিনবা প্রোফেজ চিনা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ প্রোফেজ তো পরীক্ষায় সাধারণত সেই জন্য দেয় না আমি ওপেন করে দেখাচ্ছি প্রোফেজ কিভাবে সবচেয়ে সহজে চিনবা ওকে তোমাদেরকে বইয়ের ছবিটা দেখাই যাতে আচ্ছা আগে বইয়ের ছবিটা দেই তারপরে বইয়েরটা একবার দেখে নিই যে বইয়ে প্রোফেসকে ওরা কতটা সিম্পলি ডিফাইন করেছে কতটা সিম্পল ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওকে তো দেখো এই যে এখানে নিউক্লিওলাসটা তুমি দিবা নিউক্লিওলাসটা দিয়ে এই যে সুতার মতো এক্স থাকবে কিন্তু এই এক্স গুলা ওই এক্স গুলার মতো এতটা সুন্দর না সুতার মতো যখন এরকম সুতার মতো এবং কোনো স্পিন্ডল যন্ত্র নাই তখন সেটার নাম হলো প্রোফেজ খেলা কেবল শুরু হতে যাচ্ছে দ্য গেম ইজ নাও স্টার্টিং খেলা কেবল শুরু হচ্ছে খেলা জাস্ট স্টার্টিং প্রোফেজ চিনতে প্রোফেজ একটা কানাও চিনতে পারবে প্রোফেজের কিচ্ছু নাই তাকায় দেখো না আছে স্পিন্ডল যন্ত্র না আছে পাওয়ারফুল ক্রোমোজোম না আছে পাওয়ারফুল ক্রোমাটিড ওরা জাস্ট আছে ওদের মতো আছে ওরা জাস্ট আছে তাহলে এই হলো প্রোফেজ প্রোফেজ আমরা সহজেই চিনতে পারবো প্রোফেজের তেমন কোনো দাম নাই একইভাবে দাম নাই সবার শেষের যে ধাপটা টেলোফেজ লেজের কথা কেউ মনে রাখে না প্রিয় ভাই বোনেরা একইভাবে টেলোফেজরেও কেউ গুনে না পরীক্ষায় টেলোফেজ খুব যে প্রশ্ন আসে ব্যাপারটা কিন্তু তাহা নয় টেলোফেজে কি হবে ভাই টেলোফেজের বইয়ের ছবিটা দেখাই দেই টেলোফেজে বইয়ের ছবিটা দেখো এই দেওয়া সাইটোকাইনেসিস টেলোফেজ এই তো টেলোফেজে এই ছবিটার চেয়ে বেটার হলো যখন দুইটা ছোট ছোট ছবি এই তুমি কই সুন্দর দুইটা বাচ্চায় পরিণত হয়ে গেল সেই ধাপটার নাম যখন দুইটা বাচ্চায় পরিণত হবে সেই ধাপটার নাম হলো টেলোফেজ দেখো বইয়ে তাই দেওয়া এই যে ফ্যান্টাস্টিক এইটা সেই জন্য পরীক্ষায় আসিবে না আমাদের পরীক্ষায় সেই জন্য টেলোফেজ আসে না সবাই বলো মারহাবা চারটা এই যে চারজনকে তুমি 2 ঘরে পাঠাই দিলা দিস ইজ টেলোফেজ ভাইয়া এইটা আপনি এত সিম্পলি আঁকলেন কেন কারণ পরীক্ষায় তোমাকে মাঝের 3টা দিয়েই বাঁকায় ফেলবে তাহলে তাকায় দেখি কিভাবে আমাদের আলোচনা শুরু হয়েছিল এই যে এই হলো প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ সবাই কি এইটুকু থেকে চিনতে পারবো ভাইয়া তাহলে এটার নাম কি হবে ক্রোমাটিড শিক্ষক মারহাবা আমরা কি সবাই চিনতে পারবো আচ্ছা আমি তো তোমাদেরকে এটা কেবল প্রাইমারি লেভেলের পড়াইলাম ছবি দেখে যাতে চেনা যায় চলো তো দেখি যে প্রশ্নগুলা থেকে প্রশ্ন দেওয়া আছে তুমি আসলে কয়টা চিনতে পারো
চলো দেখি চেষ্টা করে তুমি কয়টা চিনতে পারো। ওকে, লেটস স্টার্ট। দেখি তোমার ব্রেনের মাঝে কেমন তর খেলা আছে। ভাই বোনেরা, এটা কোন ধাপ? এটা কোন ধাপ? এইটা কোন ধাপ? ও ভাই বোনেরা, নামাজের ব্রেক কখন দিবে? নামাজটা পড়ে আয়, নামাজটা মাঝখানে একবার পড়ে নে। ক্লাসটা তো দেরি করে শুরু করলাম, কালকে হাসপাতালে সারা রাত ডিউটি করেছি, সকালবেলা ডিউটি করেছি, খুব হয়রান লাগতেছে। আস্তে আস্তে দেরি হয়ে গেল বলে ক্লাসটা নিতে দেরি হয়ে গেল, খুব হয়রান লাগতেছে। কি লাভ এসব পড়ে? আবিদ হাসান, সুন্দর। তাহলে দেখো তো এই লাইনটা দেখো, ক্রোমোজোমটা এইভাবে ছড়ায় ছিটায় শুয়ে থাকতে পারে, কিন্তু তুমি দেখবা সেন্ট্রোমিয়ার গুলা সবগুলো এক লাইনে। তুমি সেন্ট্রোমিয়ার গুলার দিকে তাকাবা, সবগুলো এক লাইনে। ছবি দেখেই চিনতে পারবা এইটা ভাইয়া মেটাফেজ। কোন বেটারা এটাকে প্রোমেটাফেজ বলছে। যারা বলছে তাদের জন্য তাদের ব্রেনটা ক্লিয়ার করে দেই। সবাই মাঝখানে গোল্লাটার দিকে তাকাবা, দেখবা সবগুলা মোটামুটি এক লাইনে। এই মোটামুটি এক লাইনে দেখলেই বুঝে নিবা এটা হলো মেটাফেজ। খুব সুন্দর। আচ্ছা ভালো, আচ্ছা ভালো ভালো, ফাইন। আচ্ছা সামনের দিকে যাই, দেখি তো তোমরা ছবি চিনতে পারো কিনা। ও ভাই বোনেরা, পরীক্ষায় আসবে। দেখো তো স্পিন্ডল যন্ত্র দেখা যায়। এইটা কি বলো? ওইখানে লেখাই আছে, এত বুদ্ধি। সাবাস, সবার ব্রেনে ছবিটা ঢুকাই দিলাম। এটা প্রোমেটাফেজ, কোনো সমস্যা নেই। কারণ কেন প্রোমেটাফেজ? প্রথম কথা, 4টা ক্রোমোজোম, 8টা না, রাইট? দ্বিতীয় কথা, এক্স আকৃতির, এক্স এর মতো দেখা যাচ্ছে, এক্স এর মতো, এটাতেও কোনো সমস্যা নেই। 3, তারা কেউ নিচে, কেউ উপরে, কেউ জায়গায় আছে, তাহলে এটা প্রোমেটাফেজ। আচ্ছা সুন্দর, কি ভালোটাই না লাগছে। তোমরা শিখে গেলা, কি সুন্দর শিখে গেলা, তাই না? আচ্ছা, একবার যখন শিখে যাবা তখন তোমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না। এইটা দেখো তো কেমন যেন দেখতে, এই বেটা কেমন লাগে। এটা কি রে? এটা কি স্পিন্ডল যন্ত্র আছে? সবার আগে দেখবা স্পিন্ডল যন্ত্র আছে নাকি নাই। যদি স্পিন্ডল যন্ত্র থাকে তাহলে সেটা প্রোমেটাফেজ, মেটাফেজ, না হলে অ্যানাফেজ। স্পিন্ডল যন্ত্র নাই তাহলে হয় প্রোফেজ না হলে অ্যানাফেজ। তাকায় দেখো তো কয়টা নিউক্লিয়াস। যদি একটা নিউক্লিয়াস হয় বুঝে নিবা এটা প্রোফেজ। মাইটোসিসে আপাতত এইটুকু চিনতে পারাটা গুরুত্বপূর্ণ। মাইটোসিসে, আমরা তো মাইটোসিসের মধ্যে আছি, মাইটোসিসের ছবিগুলা দেখা মাত্র স্পিন্ডল নাই, হয় প্রোফেজ না হলে টেলোফেজ। টেলোফেজ তো না, কারণ 2টা নিউক্লিয়াস নেই, একটা নিউক্লিয়াস। ডান, তোমাদের পরীক্ষা সম্পন্ন। দেখি আর কোনো ছবি দিয়ে তোমাদেরকে টেস্ট করা যায় কিনা। লেটস চেক। চলো বলে ফেলো প্রিয় ভাই ও বোনেরা, এইটা কি তাহলে? ভাই বইয়ে এক্স গুলা, ইস্ট অর ওয়েস্ট, ওফাইল ভাই ইজ দ্য বেস্ট, অনন্যা প্রান্ত, অসম্ভব ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। প্রসেস হবে 1000 কোটি %, প্রোফেজ হবে 1000 কোটি %। সাবাস। বানানটা তোরা একটু বইটা দেখে লেখ, তোদের যে বানানের অবস্থা রে, তোদের বানান দেখে তো আমার কান্না পাচ্ছে রে। ও বাবু রে বাবু, কি লিখতেছিস তোরা এগুলো ইংলিশ বানান? বাবারে বাবা, তোদের বানান দেখে গাটা ছমছম করে উঠছে আমার। একটু বানানগুলো একটু দেখ ভাইয়া। ফেজ, PHASE। ভাই এইটা লিখতে তোরা এত এফ ব্যবহার করতেছিস কেন? প্রো ফেজ শেষ, প্রো মেটা, 3টা তো শব্দই রে ভাই। প্রো মেটাফেজ, ANA অ্যানা, অ্যানাফেজ, TELO টেলো। বাবুরে, এই সিম্পল ইংলিশ বানানটাকে তোরা যা করলি না, বানানের গোষ্ঠী উদ্ধার করছিস। এরা অলরেডি প্রত্যেকটা বানান, ও ফেজ বানান PHASE, এইটা ঠিক করলেই তো হয়। বাপরে বাপ। ওকে, মুইও তো করছি যে অ্যানাফেজ। তাহলে ঠিক আছে, তাহলে এই ছবিটা কি বুঝাই যাচ্ছে এখানে কয়টা? 4 দুগুণে 8,
দুইজন দুই দিকে চলে গেছে এবং এইগুলা কিন্তু এক্স আকৃতির না, এইগুলা কি আকৃতির, এইগুলা আমাদের এল আকৃতির, ভি আকৃতির বা যে আকৃতির হোক, এক্স আকৃতি তো আর না। এগুলা ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। আমরা আপাতত সবার আগে 1 নাম্বার পড়ায় এই জিনিসটা চিনতে পারলাম। বাবারে বাবা কি সুন্দর। ওকে 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 ওকে, তাহলে এইটুকু ডান। আমরা আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি, তাই না? ছবি দেখে মাইটোসিস এখন চিনতে পারবো। আগের চেয়ে কিছুটা কনফিডেন্স লাগছে না? আগে কিন্তু ছবি দেখে পোলাপান কিন্তু কাঁপতো। ভাইয়া ক্যামেরাটা একটু জুম আউট করেন, জুম ইন নাকি জুম আউট? আচ্ছা জুম আউট মানে আর একটু বড় চাচ্ছে ও। আচ্ছা ক্যামেরা নাকি জুম ইন করলাম, একটু জুম আউট, সমস্যা নেই, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। জি ভাইয়া পারবো, একদম পানি পানি লাগছে, সব পারবো। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা চলো একটু পড়ায় ফিরে যাই। এখন তোমার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আমি তোমাকে সেইটা বলি। মাইটোসিস, আমরা আজকে প্রথমে মাইটোসিস নিয়ে পড়ছি। আচ্ছা, তো আমরা একদম চ্যাপ্টারের শুরুতে, ক্লাসের শুরুতে আমি তো একদম ডিরেক্ট পড়ানো শুরু করে দিছি। আমি তো কোনো ধরনের কোনো বাছবিচার করিনি। বাছবিচার করিনি এই অর্থে যে যেইটা পাবো সেইটা দিয়েই শুরু করে দিব, এত ধুলো ফুলো দরকার নেই। তো তোমাদের এখান থেকে প্রশ্ন ভাইয়া 4টা আসবে সর্বোচ্চ। 1 নাম্বার প্রশ্ন যেটা আমি এতক্ষণ ধরে পড়ালাম, মাইটোসিস টপিকটা থেকে আসবে। মাইটোসিসে অনেক কিছু আছে, তো সেইটা আমরা পড়বো, মাইটোসিসের এ টু জেড আমরা পড়বো। 2 নাম্বার মিওসিস থেকে আসবে বা মায়োসিস, যেটাই তুমি বলো, মাইটোসিস এবং মিওসিস। আচ্ছা মিওসিস বলি, তুমি যেটাই লিখবা মার্ক কাটবে না, চিন্তা করার কোনো কারণ নাই। মাইটোসিস এবং মিওসিস। 3 কোষ চক্র থেকে আসবে। এই 3টাই মূল প্রশ্ন। হ্যাঁ, কোষ চক্র আমরা পড়ে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। 4 অ্যামাইটোসিস থেকে প্রশ্ন সাধারণত আসে না, আসতে পারে, যেহেতু আসতে পারে সেটা একবার পড়ে নিতে হবে। তুমি যদি পড়ে ফেলতে পারো, তুমি পরীক্ষায় কিভাবে লিখতে হবে তুমি জাস্ট ইজিলি বুঝে যাবা। আর অনেক সময় শুধু ক্রসিং ওভার থেকে আলাদা প্রশ্ন করে। তো আজকে আমাদের লক্ষ্য ভাই মূল জিনিসটা মাইটোসিস শেষ করা, কোষচক্র শেষ করা, অ্যামাইটোসিস শেষ করা। নেক্সট দিন জাস্ট মিওসিস এবং ক্রসিং ওভার ঘাটাঘাট পড়ে ফেলবো। আর বিশ্বাস করো মাইটোসিস আসলে পড়া শেষ। মাইটোসিস পড়ার একদম মেইন কাজ আমাদের শেষ হয়ে গেছে। ছবি আমরা ছবি শিখে ফেলছি, মাইটোসিস এখন একদম ভাত পানি। এখন আমি জাস্ট 3টা করে লাইন বলবো, এই 3টা করে লাইন তুমি পরীক্ষার জন্য মনে রাখবা। এবং তুমি কিন্তু এটা মুখস্থ করবা না, তুমি পুরো জিনিসটা বুঝবা এবং বুঝে পরীক্ষায় ওইভাবে লিখবা। লেখার সময় শুধু টার্মগুলো সঠিক লিখবা। মাতৃকোষ, ক্রোমাটিন, অপত্য ক্রোমোজোম, অপত্য নিউক্লিয়াস, তুমি যদি এই কয়েকটা শব্দ ঠিকঠাক মতো লিখতে পারো তাহলে তোমার এখানে 1 মার্ক কাটার ক্ষমতা কোনো শিক্ষকের হবে না। ওকে, তো আমরা সবার আগে প্রত্যেকটা টপিক, মাইটোসিসের প্রত্যেকটা অংশ আগে পড়ে ফেলি, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিব যে গত কয়েক বছরে এই টপিক থেকে বোর্ডে কিভাবে মাইটোসিস টপিকটা থেকে প্রশ্ন আসছে। সবার কাছে ঠিক আছে? ওকে ভাইয়া, ভিতরে কি জাদু আছে ভাই? অসাধারণ মারহাবা, মনে হয় গোল্ডেন আসবে বায়োলজিতে। এত পাম দিস না, এত পাম দিস না। ওকে ফাইন, চলো আমরা প্রশ্ন কিভাবে আসবে সেটা তো আমরা জানবই। তার আগে পুরো টপিকটা একবার সুন্দর করে পড়ে ফেলি। কোন বই থেকেই যদি পড়তে হয়, আমি তোমাকে বইয়ের 4টা করে লাইন দাগাই দিব, পরীক্ষায় 4টা করে লাইন লিখবা। হ্যাঁ, তাহলে মূল বই একসাথে 2টা কাজে হয়ে গেল। রেডি? চলো তো বইয়ের কোনটা ছবি আগে আঁকতে হবে সেইটা দেখাই দেই। বইয়ের এই ছবিটা আঁকতে হবে। প্রোফেজ, দেখো ছবি কিভাবে আঁকবো আগে সেইটা দেখাই দেই। এই দেখো পুরা কোষটা আঁকছে, একটা কম্পাস দিয়ে এই যে একটা গোল দিবা, দিয়ে এই জায়গায় একটা বিন্দু মারবা, এই বিন্দুর নাম নিউক্লিওলাস। এটাকে আবার নিউক্লিয়াস বলিস না, নিউক্লিয়াস কিন্তু এই পুরাটাই, দেখ লেখা আছে নিউক্লিয়ার এনভেলপ, এই পুরাটাই হলো নিউক্লিয়াস। তারপর এমনি দিবা,
এইটা আঁকা। আমি ছবিটা কিভাবে সহজে আঁকবা সেটা দেখাই দিচ্ছি। এই ছবিটা আঁকা। তোমার হোমওয়ার্ক দিয়ে দিই, যে সবচেয়ে ফ্যান্টাস্টিক ছবি আঁকবে টপ 3 জনকে আমি আবার পুরস্কার দিব। যারা হোমওয়ার্ক সাবমিট করেছে গত 2 দিনের ক্লাসে, সেটার পুরস্কার আজকে রাতে দিয়ে দিব। আমার টিমকে অলরেডি আমি লাগাই দিচ্ছি। মাইটোসিসের 5টার ছবি আঁকা। ছবিটা বইয়ের মতো হতে হবে ব্যাপারটা তা না, ছবিটা হতে হবে তুমি বুঝে আঁকলা কিনা, তুমি বুঝে আঁকলা কিনা। মাইটোসিসের ছবি আমি বিশ্বাস করি তুমি যদি আজকে আঁকো এইচএসসির আগে আর আঁকা লাগবে না, কিন্তু তুমি যদি আজকে না আঁকো, বললাম তো পরীক্ষার আগে রাতে তখন ধরফরাইতে হবে যে কালকে তো এটা পরীক্ষায় আসবে, আমি তো কোনোদিন আঁকিনি। মাইটোসিসের ছবি 5টা ধাপের। কেমনে আঁকবা, আমি কেমনে আঁকবা সেটা বলে দিচ্ছি। বুঝে বুঝে আঁকতে হবে, মুখস্থ করার কিছু নাই। এগুলা ছবি বায়োলজি যারা অনেক মনের মাধুর্য মিশে ছবি আঁকে তাদেরকে আমি পছন্দ করি না। আমি তাদেরকে পছন্দ করি যারা বুঝে বুঝে শুধু সঠিক ছবিটা আঁকে। ছবি দেখতে যেমনই হোক সঠিক হওয়াটাই গুরুত্বপূর্ণ। কোষ, তাকায় দেখো, সবাই একটা করে কোষ আঁকছে, দেখতে পাচ্ছ? কোষ, সবাই একটা করে কোষ এঁকে নিছে। তো ভাই তুমি যদি মাইটোসিসের 5টা ছবি আসে, তুমি সবার জন্য কোষের একটা নির্দিষ্ট ফরম্যাট বানাই নিবা। এই হলো তোমার কোষ। আমার ছবি অত ভালো হবে ব্যাপারটা তা না। এইটা যে উদ্ভিদ কোষ, এইটাও কিভাবে বুঝাইলো? বাইরের এটার নাম দিছে কোষ প্রাচীর। এগুলো খুব ছোট্ট বিষয়, যারা মুখস্থ করে তারা এগুলো ধরতে পারে না। আর ভেতরের এটার নাম দিয়েছে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন। তুমি চাইলে উদ্ভিদ কোষ না বলে প্রাণী কোষও আঁকতে পারো, তাহলে বাইরের কোষ প্রাচীরটা দিবা না। এরপর কি করবা? এরপর আমাদের সেই চিরাচরিত ডান। ওকে, এই ফরম্যাট তো মোটামুটি সবার জন্য, কিন্তু একটা ছোট্ট কিন্তু আছে। এই ফরম্যাটটা সবার জন্য, প্রত্যেকটা 5টাতেই তুমি এই ফরম্যাটটা মানে দিলা। কোষের বাইরে, কোষের বাইরে, কোষের বাইরে। ঠিক আছে, দেখো টেলোফেজ পর্যন্ত তোমার কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগলো না ভাই। টেলোফেজ, মেটাফেজ সবার জন্য কোষটা কিন্তু ফিক্সড, সবার জন্য কোষটা ফিক্সড। সবাই দেখতে পাচ্ছি কিনা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। সবাই বলো মারহাবা। কি জন্য কি সুন্দর জিনিস খেয়াল করাই দিলাম। দেখছো দেখছো, সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, ভেরি গুড ভেরি গুড, দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলেছি তোমাদেরকে 3টা লেভেলে পড়াবো। এইখানে যা পড়ালাম ছবি চিনতে পারা, এইখানে যেটা প্রথম ধাপে পড়ালাম সেটা কিন্তু ছিল লেভেল 1। প্রথমেই যদি জিনিসটাকে জটিল বানাই ফেলতাম তোমরা একটু কষ্ট পাইতা। প্রথম ধাপে তোমাদের ভয়টা ভাঙাই দিলাম যে তোমরা চাইলেই চিনতে পারো। এইবার দ্বিতীয় ধাপে একটু লেভেলটাকে বাড়াতে হবে। কি লেভেলটা বাড়াতে হবে প্রিয় ভাই ও বোনেরা? খুবই গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলটা বাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আলাদা করে খেয়াল করাই দিচ্ছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে এইটা দিলা। প্রথমে প্রোফেজ গোল্লা, প্রোমেটাফেজেও গোল্লা। ভালো করে তাকাও, এই জায়গায় গোল্লাটা আস্তে আস্তে নিভু নিভু করতে হবে। দেখো গোল্লাটা আছে কিন্তু গোল্লাটা চলে যাবে। এই ছবিটাতে যখনই তুমি দেখবা যে গোল্লাটা আস্তে আস্তে চলে যাবে, এই যে এই গোল্লা এমনি রাখা যাবে না। ছবিতে তোমাকে আরেক ডিগ্রি তুমি গোল্লা দিবা, কিন্তু এই জায়গায় গোল্লাটা কি হবে? নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে নাই হয়ে যাওয়া শুরু করবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা এই জিনিসটা ডিলিট। এই জায়গাতে কি হয়ে যাবে? ছবিটা দেখে ভালো লাগছিল, এখন আমাদেরকে আরেক লেভেলের বেশি কি করে দিলাম? এই জিনিসটা ডিলিট করে দিলাম। ক্লিয়ার? ডট 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 দেখবা, বুঝে যাবে এটা প্রোফেজ, প্রোমেটাফেজ। প্রোফেজ থেকে প্রোমেটাফেজে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করে। এবার আরেক লেয়ারের মজার খেলা দেখো, মেটাফেজে গিয়ে আর তুমি ওই গোল্লাটাকে তো দিবাই না। এটা শুরুতে বোঝানোর জন্য ছিল যে ঘটনাটা নিউক্লিয়াসে ঘটছে, একদম ডিলিট।
একইভাবে অ্যানাফেজে গিয়ে ওই গোল্লাটা একদম ডিলিট। তাহলে এই হইলো মূল ছবি। প্রিয় ভাই ও বোনেরা, আমি যদি এখন এটাকে ছবির মধ্যে প্যাকেট করি, এই যে এই হইলো আমার কোষটা, এই হইলো আমার কোষ, এই হইলো আমার কোষ, এই হইলো আমার কোষ। তাকায় দেখো তো, প্রথমটা নিউক্লিয়াসের ভেতরে, পরেরটা নিউক্লিয়ার মেমব্রেন চলে যাচ্ছে যাচ্ছে করছে, পরের দুইটাতে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের অস্তিত্ব নাই। তুমি যদি রাখো তাহলে সেটাকে ভুল বলে গণ্য হবে। ছবি আঁকার সময় এই জিনিসটা ভালো মতো খেয়াল করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এখানে তো আমি অলরেডি দিয়েই রাখছি, এটারও কালারটা একই রকম দিয়ে দেই যাতে তুমি কনফিউজড না হও। এই তো ভাই, সবার ব্রেনে জিনিসটা ঢুকছে। এইটাই সূক্ষ্ম একটা অসাধারণ স্টুডেন্টের সাথে একটা ভালো স্টুডেন্টের পার্থক্য। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন আছে, বিলুপ্ত, প্রায় বিলুপ্ত, বিলুপ্ত। সবাই কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? পারবো? সামিয়া বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, অপূর্ব ভাই, লাইট প্রোফাইল ভাই, সবাই কি ক্লিয়ার? হুজুর 7 মিনিট। লিটন, লিটন নামাজ পড়ে আসো, লিটন নামাজ পড়ে আসো। ওকে, পারা যাবে? ছবিটা কি ক্লিয়ার? বইয়ের ছবিটা ভালো করে মার্ক করে নাও। বাকি জিনিস কিন্তু ভাই হুবহু সেম। এইবার তাকায় দেখো, এই জিনিসটার দিকে তাকাও। এই যে এইগুলা ভাইয়া, এগুলো কি এক্স এর মতো আঁকা যাবে? তুমি এমনে এমনেও আঁকতে পারো। তুমি যদি এইভাবে আঁকো তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তুমি যদি এইভাবে আঁকো কেউ কিচ্ছু বলবে না, তোমাকে বলার কেউ নাই। এইখানে আমি যেগুলো এক্স আকৃতির বলেছি তুমি সেগুলো এক্স এর মতো করে দেখাবো, বরং সেইটাই আরো সুন্দর লাগে দেখতে। এই যে দেখো কি সুন্দর, সবগুলো এরকম মোটা মোটা হয়ে গেছে। তারপর দুই পাশে দুইজন চলে গেল, সবার শেষে দুই পাশে দুইটা আলাদা আলাদা। তাহলে এইটুকু ছবি কে কে বুঝে বুঝে আঁকতে পারবে? স্যার অধ্যায় শেষে শর্ট ক্লাস দিয়েন। অধ্যায় শেষে আবার শর্ট ক্লাস কেন দিব? আমরা কি ছবিটা ব্রেনের মধ্যে ঢোকাতে পারলাম? তাহলে তোমরা আমাকে বলো তো, কোন ধাপে এখান থেকে তাহলে যদি এমসিকিউ আসে, কোন ধাপে কোন ধাপে দেখি সবাই বলো, নিউক্লিয়ার মেমব্রেন ফিরে আসে? সবাই উত্তর দাও। লাইভ কুইজ নাম্বার 1, ছবি দেখে কে কে উত্তর করতে পারে আজকে দেখি। অ্যান্সার দাও, কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ফিরে আসে বলো। ফ্যান্টাস্টিক, ওয়েব অ্যাপে অসংখ্য জন উত্তর দিয়েছে, সবার নাম পড়ার টাইম নেই। সাবাস, যারা উত্তর দিয়েছে টেলোফেজ, সবার জন্য অনেক ভালোবাসা। দেখ, প্রশ্নটা করলাম একদম শেষ থেকে, টেলোফেজের কোনো দাম নাই, টেলোফেজের কোনো ভ্যালু নাই। আচ্ছা আচ্ছা, সুন্দর। এরপর যদি প্রশ্ন করে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট বুঝলেই হয়ে যায়। পরীক্ষায় যদি প্রশ্ন করে যে তোমরাই আমাকে বলো স্পিন্ডল যন্ত্র দেখা যায় প্রথম কোন ধাপে? সবাই ছবির দিকে তাকাও। স্পিন্ডল যন্ত্র, ওই সাদা সাদা মুরগিগুলা, স্পিন্ডল যন্ত্র দেখা যায় কোন ধাপে? তাহলে মুখস্থ করার কিছু নাই, স্পিন্ডল যন্ত্র দেখা যায় এই প্রোমেটাফেজ ধাপে, এই ধাপে আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্র আছে, হয় এটা প্রোমেটাফেজ, না হলে এটা মেটাফেজ, না হলে এটা অ্যানাফেজ। 4টা ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে আছে প্রোমেটাফেজ, 4টা ক্রোমোজোম মাঝামাঝি আছে মেটাফেজ, 8টা ক্রোমোজোম এদিক সেদিক দুই দিকে চলে গেছে অ্যানাফেজ। চেনা খুবই সহজ, ক্রোমোজোম বা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড মাঝামাঝি মেটাফেজ, 4টা ক্রোমাটিড অ্যাবলো থ্যাবলো
প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্র 8টা ক্রোমোজোম, অ্যানাফেজ। দেখা মাত্র চিনতে পারবা, একদম সবচেয়ে ছোট্ট তালিকা কিভাবে তুমি চিনতে পারবা। প্রোফেজে কোনো স্পিন্ডল যন্ত্র নাই, টেলোফেজে কোনো স্পিন্ডল যন্ত্র নাই। তাহলে পরীক্ষায় এমসিকিউটাও আসতে পারে, নিচের কোন কোষ বিভাজনের ধাপে স্পিন্ডল যন্ত্র থাকে না? অপশনে হয় টেলোফেজ থাকবে, না হলে অপশনে প্রোফেজ থাকবে। সবাই কি বুঝতে পেরেছেন? সবার ব্রেনের মধ্যে জিনিসটা ঢুকেছে? তোমরা তো কোষ বিভাজন চ্যাপ্টারটা আগেও পড়েছো, বলো তো এই ছোট ছোট বিষয়গুলো কি ব্রেনের মধ্যে ঢুকেছিল? এগুলো কি মনে ছিল? চ্যাপ্টারটা তো অনেকবার পড়েছো, এইগুলা কি খেয়াল করার সুযোগ হয়েছে? ক্লিয়ার? দেখা মাত্র উত্তর করে দিবা। আজকেই তোমার যদি ছোট ভাই বোন থাকে, তোমার যদি বন্ধু বান্ধব থাকে, তাকে জাস্ট 3 লাইনে কিভাবে, চলো আমরা একটু সামারি করে নিই যাতে ভুলে না যাই। 3 লাইনে আমরা কিভাবে কোষ, এটা মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ সেইটা বুঝতে পারবো, সেটা 3টা লাইনে চলো সামারি করি। 1 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ, এইটাতে কোনো সমস্যা নেই। আমরা 1 নম্বরে খেয়াল করব, আমাকে যে ছবিটা দেওয়া আছে সেটাতে কি স্পিন্ডল যন্ত্র আছে নাকি নাই। আমি লিখে দিচ্ছি যাতে তুমি ভুলে না যাও চেনার উপায়, কারণ অনেক কথাই তো বলি, সবকিছু তো তোমার মনে নাও থাকতে পারে। স্পিন্ডল যন্ত্র আছে, ইয়েস অর নো? যদি উত্তর হয় ইয়েস, তাহলে সেটা প্রোমেটাফেজ, না হলে মেটাফেজ, না হলে অ্যানাফেজ। আচ্ছা, যদি ইয়েস উত্তর হয়, ইয়েস, তারপর তুমি কিসের দিকে তাকাবা? তুমি তারপর তাকাবা ক্রোমাটিড বা ক্রোমোজোম কয়টা। ক্রোমাটিড বা ক্রোমোজোম কয়টা? শেষ। যদি দেখো 8টা, আর গুণার টাইম নেই, দিস ইজ অ্যানাফেজ। যদি দেখো 4টা, তারা কি মাঝামাঝি আছে? যদি হয় 4, তাহলে তারা যদি ওলট পালট থাকে, তাহলে উত্তর হলো প্রোমেটাফেজ। আর যদি মাঝামাঝি থাকে, তাহলে উত্তর হলো মেটাফেজ। স্পিন্ডল যন্ত্র নাই, হয় প্রোফেজ না হলে টেলোফেজ। একটা নিউক্লিয়াস প্রোফেজ, 2টা নিউক্লিয়াস টেলোফেজ। এই যে 3টা প্রশ্ন, কিভাবে মাইটোসিস চিনবেন, এই 3টা প্রশ্ন নিজেকে করবেন, উত্তর চলে আসবে। সবাই বলো মারহাবা, মারহাবা। এই 3টা প্রশ্ন নিজেকে করবা, দেখবা উত্তর তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ, উত্তর তোমার পিছে পিছে ঘুরছে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ভেরি গুড। শাবাশ, ভেরি গুড। তাহলে তোমরা চিনতে পেরে গেলা ছবি আঁকার সময়ও একই জিনিস, 3টা জায়গায় স্পিন্ডল আঁকবা, 3টা জায়গায় বাকি 2টাতে স্পিন্ডল আঁকবা না, এদেরকে এক্স আকৃতির বানাই দিবা, ভি আকৃতির বানাই দিবা। এই তো ভাই, এই তো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরও তোমাদেরকে, এইটা তো ডান, এইটাতে তো আর কোনো গ্যাঞ্জাম নাই। তারপরও আরেকটা জিনিস খেয়াল করে নিবা, যে প্রথমটাতেই শুধু এটা থাকবে, তারপরে শেষেরটাতে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এইগুলাতে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, এটাতে আস্তে আস্তে হারায় যাবে। তারপরও ভাই ক্রোমোজোমের আকৃতিটা না আমার খুব গ্যাঞ্জাম লাগে। তোমাদের জন্য যাদের লাস্ট ধাপে ক্রোমোজোমের আকৃতিটা কেমন হবে তাদেরকে বলে দেই, তাদের জন্য এই সূত্রটা প্রণিধানযোগ্য। তাদের জন্য এই সূত্রটা এইভাবে মনে রাখবা, যে ভাই আমি ওখানে একটু ভুলে যাই যে ক্রোমোজোমটা কিভাবে আঁকবো। এই যে ভাই ট্রিপল এক্স ভি ওয়াও, ট্রিপল এক্স ভি ওয়াও মানে কি রে ভাইয়া? প্রোফেজের মধ্যে তুমি এমনে এমনে ক্রোমাটিন গুলাকে আঁকবা অনেকটা এক্স এর মতো, প্রোফেজের মধ্যে এক্স এর মতোই আঁকবা, চিকনা এক্স। প্রোমেটাফেজের মধ্যে
এটার মধ্যে কিছুটা পাওয়ারফুল আঁকবা, তবে পাওয়ারফুল আঁকবা তো ঠিক আছে, ওলট পালট। এটার মধ্যে 4টা এক্স কে লাইনে দাঁড়ায় দিবা, এক লাইনে দাঁড় করে গুলি করতে হবে। এইটাতে উপরের দিকে 4টা ভি, নিচের দিকে 4টা ভি। তারপরও আমি যে এত পড়াইলাম, দিন শেষে তারপরও তুই ভুল করবি, যাতে ভুলটা না করিস। আর এইটাতে ভাই শেষে দুই পাশে 2টা নিউক্লিয়াস এমনি দিয়ে দিবা, এই তো। যাতে কোনোদিনই দিতে হবে কেমন, ট্রিপল এক্স ভি ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও দিয়ে দাও, ভি ভি ওয়াও ওয়াও, ভি ভি ওয়াও ওয়াও, মনে রাখার জন্য। কারণ তোমাদের মাথায় এত এত চাপ, আবার বায়োলজি বুঝে বুঝে মনে রাখতে হবে, তোফায়েল ভাই এগুলো কি বলে, কত পড়া, যাতে কোনোদিনই এই ছোট্ট জিনিস ভুল না হয়। এক্সটা কেমনে আঁকবো, এটা চিকনা এক্স, এটা হালকা মোটা, এটা সবচেয়ে মোটা, তারপরে ভি ভি, উপরের দিকে 4টা ভি, নিচের দিকে 4টা ভি, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও মানে পেঁচানো, পারা যাবে। ট্রিপল এক্স ওয়াও ওয়াও, বইতে সব চিত্রে ক্রোমোজোম লেখা। আরে ভাই সবই তো ক্রোমোজোমের ভাই বোন, সবই তো ক্রোমোজোমের ভাই বোন। ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, এগুলো তো ধাপের নাম। হ্যাঁ, আমি চিত্রের মার্কিংটাও খেয়াল করে দিচ্ছি, কিন্তু সবার আগে প্রো মেটাফেজে নিউক্লিয়ার মেমব্রেন লিখবা কিনা, হ্যাঁ বিলুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন লিখবা। তাহলে ছবিটা তুমি যখন আঁকবা এই জিনিসগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, অনেকটুকু বললাম, তাহলে চলো বাইরে থেকে শুরু করি। আগে তো বলেই নিছে বাইরের এটা কোষ প্রাচীর, আর এইটা হলো নিউক্লিয়ার, ভেতরে এটা সাইটোপ্লাজম। এইগুলা অবশ্যই প্রত্যেক জায়গায় সেম মার্কিং। ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলাসটা এখনো আছে, চিনে রাখো। এই নিউক্লিওলাসটা আস্তে আস্তে হারায় যাবে, পরেরটাতে যে লুপ্তপ্রায় হারিয়ে যাচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম। বাস্তবে এটা ক্রোমাটিড, ক্রোমোজোম ঠিক আছে, কিন্তু এগুলো আসলে কোন ধাপে আছে, ক্রোমাটিড। ছবিতে যাই দিক, ভেতরে কিন্তু বর্ণনা করতে হবে এরা কিন্তু ক্রোমাটিড। স্পিন্ডল চলে আসছে, স্পিন্ডল শেষ, দুই পাশে মেরু আছে, বলে দিলে দিতে পারো। স্পিন্ডল, ক্রোমোজোম গুলো মাঝামাঝি, ঠিক আছে, মেরু, রাইট। স্পিন্ডল আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু এখনো আছে। অপত্য ক্রোমোজোম, 4টা ভি ভি মারে দিলা, এক একটা এক এক মতো আঁকবা। এই যে এইটা বাচ্চা নিউক্লিয়াস, এই নতুন 2টা নিউক্লিয়াস জন্ম নিয়ে নিল। এই তো ভাই, এইগুলা আমরা পড়ি সবাই, কিন্তু আমরা এটা মনোযোগ দিয়ে পড়ি না। আশা করি পারবো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো। ছবিতে কি দিব তাহলে? ছবিতে ক্রোমোজোম, ক্রোমাটিড, আমি যেটা শেখালাম সেটাই ছবিতে দিবা, কোনো সমস্যা নাই। আমি যেটা শেখালাম সেইটাই দিবা ছবিতে। ওকে, ঠিক আছে, ছবি ডান। আশা করি সবাই আমাদের পড়া হয়ে গেছে, সুন্দর, হুজুর, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। 3টা করে লাইন এবার শিখে ফেলো প্রিয় ভাই ও বোনেরা, মুখস্থ করার কিছু নেই, বই থেকে আমি দেখাই দিচ্ছি। মাইটোসিসের পর্যায়ে প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। যদি রচনামূলক প্রশ্ন আসে, চিত্রে বর্ণিত এই প্রক্রিয়াটির ধাপগুলো চিত্রসহ বর্ণনা করো, তখন 5টা ছবি আঁকবা, প্রত্যেকটা 3টা করে পয়েন্ট লিখবা। 5টা ছবি আঁকবা, 3টা করে। ভাইয়া শিক্ষক, আমরা কোষ বিভাজনের পর্যায়ে বইয়ের মধ্যে দেখি টেলোফেজের 2টা চিত্র দেওয়া, একটা প্রাণীর ক্ষেত্রে আর একটা উদ্ভিদের ক্ষেত্রে, তা পরীক্ষার মধ্যে একটা দিলেই হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো, পরীক্ষার মধ্যে শুধুমাত্র উদ্ভিদের চিত্রটা দিলেই হবে। মাইটোসিসের ধাপ, প্রোফেজ মানে প্রথম দশা। 3টা লাইন লিখতে হবে, 3টা। ওই 3টা লাইন মার্ক করে দিচ্ছি আমি। 3টা লাইন লিখতে হবে, যে 3টা লাইন না লিখলে তুমি মার্ক পাবা না, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1 নাম্বার লাইন, এই ধাপের শুরুতে ক্রোমাটিন গুলো, এই ধাপের শুরুতে
ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এইটা 1 নাম্বার লাইন। এই যে এখানে পেঁচানো ছিল আস্তে আস্তে ছোট হতে থাকে, এইরকম হয়ে যায়। 1 নাম্বার যে এই ধাপের শুরুতে ক্রোমোজোম গুলো পানি হারিয়ে আস্তে আস্তে চিকমোটু হতে থাকে, সংকুচিত হতে থাকে। 2 নাম্বার কথা, এই ধাপে দেখো এই লাইনটা, মূলত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এই দুইটাই, বেশি কথা বলে লাভ নাই। এই ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি 2টা ভাগে ভাগ হয়, এই ভাগগুলোকে বলে ক্রোমাটিড। এই যে এই ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম 2 ভাগে ভাগ হলো, তাকায় দেখো তো প্রত্যেকটা ভাগকে কি বলে? প্রত্যেকটা ভাগকে বলে ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে বলে ক্রোমাটিড। এমসিকিউ আসবে, ডিরেক্ট এমসিকিউ। ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে? ডিরেক্ট এমসিকিউ আসবে, একদম ডিরেক্ট এমসিকিউ। লিখে রাখো, ক্রোমাটিড তৈরি হয় প্রোফেজে, কারণ তুমি এখান থেকেই তো খেলা শুরু করছো। সবাই এটাতে লিখে রাখো এমসিকিউ। লেকচার স্লাইডে দাগানো বই দিয়ে দিয়ে আজকে লাগানো ভাইয়া, এইগুলো কমপ্লেক্স সিরিজের বইতে আছে, সবই কমপ্লেক্স সিরিজের বইতে আছে, কিন্তু বুঝে নাও এই লাইনটা থেকে এমসিকিউ আসবে। ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে? ডান। এখান থেকে 2টা লাইন তুমি যদি লিখো এনাফ। পরীক্ষায় যদি 2টা লাইন লিখো আর ছবিটা দিয়ে দাও প্রোফেজের, ডান। প্রোমেটাফেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একটা লাইন যদি লিখতে হয় প্রোমেটাফেজ থেকে, এই ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। কম জানবো, কিন্তু যেটুকু জানবো ক্লিয়ারলি জানবো। ছবিতে দেখো এই ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো, 1 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন, এখানে অনেক কথা বলা, এত কথা বলে আমাদের পার পাওয়া, এত কথা আমাদের লিখার পরীক্ষার জন্য লিখার দরকার নাই। স্পিন্ডল যন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা, এরপর এই লাইনটা দেখো, এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, এইটা 2 নাম্বার লাইন। এরা হারিয়ে যাবে। এইটা এই ধাপ শেষ হওয়ার সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই 2জন সম্পূর্ণ টাটা বাই বাই। 3 নাম্বার ধাপে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের ছবি থাকবে না। ওকে, এইবার 3 নাম্বার যে লাইনটা লিখবো আমরা, সেইটার দিকে তাকাও। এইটার জন্য আলাদা একটা ছবি আঁকছি আমি, এটা বুঝাই দিতে হবে, না হলে তোমরা অনেকেই বুঝবা না। জাস্ট খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টের জন্য, প্লাস এটা তোমার এমসিকিউ আসবে, রিটেনেও প্রশ্ন আসবে। স্পিন্ডল যন্ত্রের ফাইবার, তাকায় দেখো স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা ফাইবারকে বলে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। সবাই একটু দেখো তো, মোট সবাই কমেন্ট করো, মোট কয়টা তন্তু আঁকলাম? 1 2 3 4 5 6। কয়টা আঁকলাম? 6টা। কয়টা আঁকলাম? 6টা। দেখো একের মধ্যে আমি ক্রোমোজোম লাগাই দিলাম, 4-এর মধ্যে, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, যেটা পড়াচ্ছি এমন না যে শুধু বোঝানোর জন্য, এখান থেকে প্রশ্ন আসবে। 4-এর মধ্যে আমি লাগাই দিলাম, 3-এর মধ্যে আমি লাগাই দিলাম, 6-এর মধ্যে লাগাই দিলাম। এখন ভালো করে বুঝো, এখানে মোট পরীক্ষায় যদি বলে এই যন্ত্রে মোট স্পিন্ডল তন্তু আছে কয়টা, আমরা লিখব এই যন্ত্রে মোট স্পিন্ডল তন্তু আছে 6টা। কিন্তু এর মধ্যে 1 3 4 এবং 6 এই 4 জনের সাথে ক্রোমোজোম লাগানো আছে বা ক্রোমাটিড লাগানো আছে। ক্রোমাটিড যুক্ত স্পিন্ডল তন্তু কয়টা? 1 3 4 6। এই ক্রোমাটিড যুক্ত স্পিন্ডল তন্তু, এদেরকে আরো স্পেশাল নামে ডাকা হয়, এদেরকে বলে ট্র্যাকশন তন্তু, ট্র্যাকশন ফাইবার।
এদেরকে বলে ট্র্যাকশন ফাইবার। এরা নিজেরা স্পিন্ডল ফাইবার, কিন্তু এদের উপরে এদের সাথে ক্রোমোজোম লাগানোর ফলে এদের নামটা একটু স্পেশাল হয়ে যায়, এদেরকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার। তাহলে 1, 3, 4, 6 এরা একই সাথে ট্র্যাকশন ফাইবার এবং স্পিন্ডল ফাইবার। এইভাবে বলা যেতে পারে সকল ট্র্যাকশন ফাইবার স্পিন্ডল ফাইবার, কিন্তু সকল স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার নয়। কথাটা বোঝা গেল কিনা? এইটা যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে, বোঝো না এই ব্যাপারটা? আমরা কি পারবো? এইচএসসি রুটিনে ক্লিয়ার। এইটা তোমার ব্যাখ্যা দিবে পরীক্ষায়, এই প্রশ্নটা দিবে। কি প্রশ্ন দিবে? সকল, আমরা বলি না সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। যে সকল নবী সৃষ্টিকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছিল যাদের উপরে, তাদেরকে আমরা বলবো রাসূল। কতজন বলা হয়? রাসূলের সংখ্যা কত? দেখি কতটুকু মনে আছে তোদের ধর্মকর্ম। রাসূলের সংখ্যা কত? কতজন? 4 জন, 313। মতান্তরে 104 বা 144 এরকম কিছু ছিল না? 4 জন মতান্তরে 104 জন, এরকম কথা বলা হয়, রাইট? ওকে। একইভাবে সকল স্পিন্ডল, সকল ট্র্যাকশন ফাইবারই কিন্তু স্পিন্ডল ফাইবার, কিন্তু সকল স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার নয়। যেমন 2, যেমন 5, ওদের সাথে ক্রোমোজোমের সম্পর্ক নাই। ক্লিয়ার? ওকে। এখন তোমরা দেখবা যে এখন আমরা যে আলোচনাটা করব, পরীক্ষায় বলবে এই যে ক্রোমোজোমটা ট্র্যাকশন ফাইবারের গায়ে লাগানো থাকে, ট্র্যাকশন মানে কি? টানা। তুমি যদি শব্দটা কখনো সার্চ দাও গুগলে, ট্র্যাকশন শব্দের অর্থ কি? টানা। ট্র্যাকশন মানে টানা। যখন কি করবে? ক্রোমোজোমটাকে টেনে মাঝখানে আনার চেষ্টা করবে, একে টেনে মাঝখানে আনার চেষ্টা করবে, একে টেনে উপরে তোলার চেষ্টা করবে, একে টেনে নিচে নামানোর চেষ্টা করবে, যাতে সবাই মাঝামাঝি আসে। এই যে যখন টানবে, ক্রোমোজোমটাকে টানবে, ক্রোমোজোমটা এরকম দুলতে থাকবে, এরকম দুলতে থাকবে। এই যে ক্রোমোজোমটা এরকম দুলতে থাকবে, এই জিনিসটাকে বলে, ক্রোমোজোমটা ট্র্যাকশন ফাইবারের সাথে যখন যুক্ত থাকে, এইটাকে বলে ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমাল ড্যান্স, এইটাকে বলে ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে এইখান থেকে 3টা লাইন, প্রোমেটাফেজ থেকে 3টা লাইন আমাদেরকে বলতে হবে। কোন কোন সেই 3টা লাইন? 1, এই ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, শেষ, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। 2, স্পিন্ডল যন্ত্রের সাথে প্রত্যেকটা তন্তুকে বলে স্পিন্ডল তন্তু, তার মধ্যে যে লাগানো থাকে, যেখানে ক্রোমোজোম লাগানো থাকে বা ক্রোমাটিড লাগানো থাকে, তাকে বলে ট্র্যাকশন ফাইবার। 3, এই ট্র্যাকশন ফাইবারে লাগানো অবস্থায় ক্রোমোজোম গুলো এরকম 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 নড়তে থাকে, এইটাকে বলে ক্রোমোজোমীয় নৃত্য। এবং দ্যাটস ইট। 3টা পয়েন্টের কথা বলেছিলাম, এই 3টা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে পাওয়া যায়? সবাই উত্তর করো। তোমরা দেখেছো যে গত বছর বা আমার ডিএমসি ড্রিমার্স গ্রুপে, যে কোনো গ্রুপে খুঁজলেই পাবা, অভির পাগলু ড্যান্স প্রোমেটাফেজ ধাপে ঘটে। পরীক্ষায় প্রশ্ন আসছিল অভি নামক ক্রোমোজোমের পাগলু ড্যান্স কোনটাতে পাওয়া যায়? প্রোমেটাফেজ। মনে রাখার উপায় হলো যে অভি তো প্রো ড্যান্সার, রাইট? লাইন পড়তে বললাম, 3টা লাইন পড়া হয়ে গেল। আমি আরেকটু সামারি করে দেই, পড়া যতটুকু পড়াচ্ছি যাতে ব্রেনের মধ্যে ঢুকে। প্রোফেজ 2টা লাইন পড়তে বলেছি, এই 2টা লাইন লিখতেই হবে। প্রোফেজে জল বিয়োজন হয়, আমি একদম বইয়ের লাইন 2টা আবার মনে করাই দিচ্ছি। জল বিয়োজন হয়, ক্রোমোজোম গুলো সংকুচিত হতে শুরু করে, এই ধাপে ক্রোমাটিড তৈরি হয়। কেন লিখে দিলাম? কারণ এইটাই এমসিকিউ আসবে, তুমি ভুল করে পরীক্ষায় রেখে আসবা, পরে কান্নাকাটি করবা। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, স্পিন্ডল যন্ত্র আসে। এগুলো এমন বৈশিষ্ট্য যেটা আর কোথাও থাকে না। ক্রোমোজোমীয় নৃত্য, তার আগে বলে দাও ট্র্যাকশন
ফাইবার। আর যদি বেশি মনে থাকে তাহলে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এই ধাপে কি হয়, বিলুপ্ত হয়ে যায়। এই চারটা কথা যাতে অবশ্যই থাকে। কি লিখবা লেখো, এই চারটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। যা লিখবা লিখো, কিন্তু এই চারটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এই চারটা কথা লিখবা না, এখান থেকে স্যার তোমাকে, এখানে যদি 1 মার্ক থাকে 0.5 মার্ক কমাই দিবে। ওকে, হ্যান্ড রাইটিং, ওকে সুন্দর। প্রো মেটাফেজ, এইবার মেটাফেজ। ভাই মেটাফেজে কি ঘটনা ঘটে মুখস্থ করার কিছু আছে? সবাই মাঝামাঝি চলে আসবে, এই কথাটা 10 বার বলছে, 10 বার। ছবির দিকে তাকাও, কোন ছবিতে চলে আসলাম? কিরে 84, আচ্ছা 84 পরে 84, হ্যাঁ এই তো মেটাফেজ। ছবির দিকে তাকাই, মেটা মানে মধ্য, সবাই মাঝামাঝি চলে আসবে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সবগুলা ক্রোমোজোম ট্র্যাকশন ফাইবারের ডাকে সবগুলা ক্রোমাটিড মাঝামাঝি চলে আসে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তুমি তাকায় দেখো, মাঝামাঝি এলাকাটাকে বলে বিষুবীয় এলাকা। এই মাঝামাঝি আসার প্রক্রিয়াটাকে বলে মেটাকাইনেসিস। কি বলে প্রক্রিয়াটাকে? মেটাকাইনেসিস। সাইডে দেখা যাচ্ছে না, তোরা বলছিস না কেন আমাকে? হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলে মেটাকাইনেসিস। সবাই মাঝামাঝি আসলো, মাঝামাঝি আসার প্রক্রিয়াটা মেটাকাইনেসিস কাকে বলে? তুমি লিখবা ক্রোমোজোম গুলো মেটাফেজ ধাপে মাঝামাঝি চলে আসে, বিষুবীয় অঞ্চলে চলে আসে, এটার নাম মেটাকাইনেসিস। ওকে, এই ধাপের ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি মোটু, ছবির দিকে দেখো, সবচেয়ে বেশি কালো, সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি ছোট। চিকন হয়ে যাওয়া মানে এই মোটা হয়ে যাওয়া, এই জিনিসটাকে ছোট হয়ে যাওয়া, খাটো হয়ে যাওয়া, এই জিনিসটাকে বলে কনডেনসেশন, সুপার কনডেনসেশন। এই টার্মগুলো লিখতে হবে। সুপার কনডেনসেশন, সুপার কয়েলিং, চিকন হয়ে যাওয়া, পেঁচ খাওয়া। দেখো লিখা, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি মোটা হয়, সবচেয়ে বেশি খাটো হয়, এইটাকে বলে কনডেনসেশন। আরো বেশি পেঁচ খেতে থাকে ডিএনএ গুলো একে অপরের সাথে, এটাকে বলে সুপার কয়েলিং। শেষ। এই ধাপে তুমি ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করতে পারবে। এমসিকিউ আসবে, কোন ধাপে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়? একদম ডিরেক্ট এমসিকিউ, প্রত্যেকটা লাইন এমসিকিউ আসবে। বাবা রে বাবা, যতটা না এখান থেকে রিটেন আসবে তার চেয়ে বেশি এমসিকিউ। প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য এই অংশগুলা সোনার খনি। প্রত্যেকটা শব্দ পরীক্ষার খাতায় বোল্ড কালি দিয়ে, জেল কলম দিয়ে লিখে দিবা। মেটাকাইনেসিস, তুমি যে কথাটা জানো সবাই মাঝামাঝি আসা, এইটা তুমি লিখে দিবা। তুমি যে কনডেনসেশন শব্দটা জানো, কনডেনসেশন মানে ঘন হয়ে যাওয়া, তাই না? কনডেন্সড মিল্ক, ঘন হয়ে যাওয়া। সুপার কয়েলিং, ক্রোমোজোম গুলো ক্রমাগত প্যাচ খেতে থাকে, এটাকে বলে সুপার কয়েলিং। বলে দিবা এই ধাপে ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে খাটো, এই ধাপেই দেখা যায়। এই ধাপেই তুমি ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম কয়টা আছে ভালো মতো গুনতে পারবা। ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি এই ধাপে গুনতে পারবা। কেন আলাদা করে 5টা লাইন বললাম? কারণ এমসিকিউ এখান থেকেই আসবে। তুমি যে পরশুদিন বা তুমি নেক্সট দিন যে কোষ এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা, তখন না পারলে তো আমাকে বকবা যে স্যার আমাকে পড়ায়নি। পারবো। মেটাকাইনেসিস কি? ওকে, মেটাকাইনেসিস কি জিনিস? মেটাকাইনেসিস 6 তারিখ নয়, আগামীকাল রোড টু ঢাকা লং মার্চ, মনে আছে? সারা দেশের সবাইকে 5ই অগাস্ট দেশে আসতে বললো না নাহিদ, আসিফরা, যে সারা দেশের সবাই ঢাকা অভিমুখে রওনা দাও। সবগুলো ক্রোমোজোমকে কোষের মাঝামাঝি জায়গায় নিয়ে আসাটার নাম হলো মেটাকাইনেসিস। সবগুলো ক্রোমোজোমকে কোষের মাঝামাঝি নিয়ে আসার প্রক্রিয়াটার নাম মেটাকাইনেসিস। মেটা, মেটা শব্দের অর্থ মাঝামাঝি, কাইনেসিস মানে চলন, মাঝামাঝি দিকে চলন, মাঝামাঝি দিকে চলন, এইটাকে বলে
ও 5ই অগাস্ট, হ্যাঁ ঠিকই তো আছে। মাঝামাঝি দিকে চলন, এইটার নাম হলো মেটাকাইনেসিস। সবগুলোকে মাঝে মাঝে সবাই এক লাইনে চলে আসলো। ক্লিয়ার? ওকে। মেটাফেজে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, ওয়াবিহা ইন্নাত ইনায়া, তুমি শিক্ষক শিক্ষক বলছো কেন? ভাইয়া ভাইয়া বলো। ভাইয়া, মেটাফেজে কি সেন্ট্রোমিয়ার বিলুপ্ত হয়? তুমি এইটা বলো। সেন্ট্রোমিয়ার কোথাও বিলুপ্ত হয় না। সেন্ট্রোমিয়ার যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে ক্রোমোজোমের অস্তিত্বই থাকবে না। সেন্ট্রোমিয়ার সব জায়গাতেই থাকে। এই যে গোলটার নাম সেন্ট্রোমিয়ার, গোলটার নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, বিলুপ্ত কোনো জায়গাতেই হয় না। ও হয়তো বিলুপ্ত কথাটাই বলতে চেয়েছে। ওকে, তাহলে কতটুকু এমসিকিউ আমরা সলভ করতে পারলাম। এরপরে চলো অ্যানাফেজ। ভাই, অ্যানাফেজ মানে গতি পর্যায়, গতি। তুমি তোমার পথে, আমি আমার পথে। একদল যাবে দক্ষিণ মেরুর দিকে, একদল যাবে উত্তর মেরুর দিকে। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা এমসিকিউ আসতে পারে, আরেকটা এমসিকিউ আসতে পারে। দেখো তো, সবাই দেখো। ভালো মতো দেখো, এই অংশটা বুঝে নাও। মাঝখানের এই গোল্লাটার নাম কি? মাঝখানের এই গোল্লাটার নাম সেন্ট্রোমিয়ার। এই গোল্লাটার নাম মাঝখানের এই গোল্লাটার নাম সেন্ট্রোমিয়ার। ক্লিয়ার? ভাইয়া একটু তাকাও, রেডি? এতক্ষণ পর্যন্ত তুমি এতক্ষণ এইভাবে এইভাবে আঁকছো এক্স। যখন এক্স আঁকতেছো খেয়াল করো, সেন্ট্রোমিয়ার কিন্তু মাঝখানে এই গোল্লাটা থেকেই যাচ্ছে। এই মেটাফেজ ধাপের শেষে সেন্ট্রোমিয়ারটাও এই কি দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। যখন সেন্ট্রোমিয়ারটাও দুই ভাগে ভাগ হয়ে যায় তখন এই পাশে তৈরি হয় এই রকম, ওই অংশটুকু থেকে তৈরি হয় এই রকম। এতক্ষণ এরা ছিল ক্রোমাটিড, ক্রোমাটিড। এইটাও ক্রোমাটিড, এইটাও ক্রোমাটিড। যখন ভাগ হয়ে গেল এর নাম হয়ে গেল অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। এরও নাম হয়ে গেল অপত্য ক্রোমোজোম। এই মেটাফেজ ধাপের শেষে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। আমি 100তে 100 চ্যালেঞ্জ দিব, এই লাইনটা এইচএসসি পরীক্ষার বেশিরভাগ বাচ্চা কাছে জানে না। তোমার কলেজের ফার্স্ট বয়কে জিজ্ঞাসা করো সেন্ট্রোমিয়ার ভাগ হয় কোন ধাপের শেষে। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলার একটা, সবার শেষের লাইন, সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ ভাগ হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। অপত্য সেন্ট্রোমিয়ার মানে এই যে অপত্য সেন্ট্রোমিয়ার, এই যে অপত্য সেন্ট্রোমিয়ার। তাহলে এই জায়গাতে এমসিকিউ নাম্বার 6 অ্যাড করে দাও। এমসিকিউ নাম্বার 6, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। আমি যদি কালকে ঘুরায় পেঁচায় প্রশ্ন করি কেমনটা লাগবে? এই যে সামনে পরীক্ষা আছে আমাদের, দেশব্যাপী ন্যাশনাল মেডিচ্যাম্প, এই চ্যাপ্টার তো তোমরা সবাই পড়বা, কিন্তু এই লাইন কেউ পড়বা না। এইটাই পরীক্ষায় আসবে, এইটাই পরীক্ষায় আসবে। সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, বিশ্বাস করো তোমরা পারবা না। ক্লিয়ার? সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোন ধাপে? এইগুলাই যদি প্রশ্ন আসে পারবা না, একদম পারবা না, একদম পারবা না, এইটাই সত্যি। ওকে, এইটুকু, এই লাইনটা ভালো করে দাগায় নাও, এই লাইনটা দাগায় নাও, কারণ এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই 6টা লাইন থেকে, এই 6টা লাইন থেকে পৃথিবীর সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এমসিকিউ। লিখে রাখো বইয়ের মধ্যে যে এইটা এমসিকিউ এর খনি। লিখো এমসিকিউ এর খনি। প্রত্যেকটা শব্দ থেকে একটা এমসিকিউ আসতে পারে। তোমরা যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, মেডিকেলে যারা দিবা তারা তো প্রত্যেকটা হরফ ভালো করে পড়বা। যারা ঢাকা ভার্সিটিতেও ভালো করতে চাও, এইখান থেকে যদি পেঁচায় প্রশ্ন দেয় তুমি কিন্তু আটকে যাবা। যতটুকু পড়ালাম এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। বইয়ের পিডিএফ ক্লাস শেষে আমি দিয়ে দিব, কোনো দেরি করবো না, ক্লাস শেষ হওয়া মাত্র দিয়ে দিব। রাইট, এইবার অ্যানাফেজে এত কোনো কথাবার্তা নাই,
যখন এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, তোমরা তো ছবিতে দেখতেই পাচ্ছ, দুই ভাগে ভাগ হয়ে গেল, এইটা এক ভাগ, এইটা এক ভাগ, এ চলে যায় একদিকে, এ চলে যায় একদিকে। যাওয়াটা একটু খেয়াল করো, যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা থাকে উপরের দিকে, এইটা গুরুত্বপূর্ণ কথা। সেন্ট্রোমিয়ারটা উপরের দিকে থাকবে, এগুলাকে বলে বাহু, বাহুগুলা থাকবে পেছনের দিকে। চাইলে কিন্তু এমনিও যাইতে পারতো, পারতো না? বাহুগুলা সামনের দিকে আছে, সেন্ট্রোমিয়ারটা পিছনের দিকে যাচ্ছে, কিন্তু ওইভাবে যায় না। যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা থাকে সামনে, বাহুগুলা থাকে পেছনে। ছবিতে দেখো তাই দেওয়া। তুমি যখন ছবিটা দিকে খেয়াল করবা, দেখো সেন্ট্রোমিয়ারটা সামনে, বাহুগুলা পেছনে, সেন্ট্রোমিয়ারটা সামনে, বাহুগুলা পেছনে। এই লাইনটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলা অনুগামী। তুমি দেখো অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলা অনুগামী। এবং যখন তারা এরকম যেতে থাকে, তখন কাউকে কাউকে দেখতে ভি এর মতো মনে হয়, কাউকে কাউকে দেখতে এল এর মতো মনে হয়, কাউকে কাউকে দেখতে জে এর মতো মনে হয়, কাউকে কাউকে দেখতে আই এর মতো মনে হয়। কাউকে কাউকে দেখতে এরকম মনে হয় ভি, কাউকে কাউকে দেখতে মনে হয় এল, কাউকে কাউকে দেখতে মনে হয় জে, কাউকে কাউকে দেখলে মনে হয় আই। তাহলে এই যে এক এক রকম দেখতে মনে হয় ভি, এল, জে, আই, এই মনে হওয়াগুলো কোন ধাপে ঘটে? ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম অ্যানাফেজ ধাপে। এইটা 1 নাম্বার প্রশ্ন। ভি এর মতো যে অংশটাকে মনে হয় সেইটাকে বলে মেটাসেন্ট্রিক। ভি এর মতো যে অংশটাকে বলে মনে হয় সেইটাকে বলে মেটাসেন্ট্রিক। এল এর মতো যেটাকে মনে হয়, মেটার পাশে সাব মেটাসেন্ট্রিক। তোমরা বলো ভাই নামটা এমন কেন? খুবই সহজ কথা, সেন্ট্রিক মানে সেন্টার, সেন্টারে। সেন্ট্রোমিয়ারটা যখন সেন্টারে থাকবে তখন দুইটা বাহুর দৈর্ঘ্য হবে সমান, ভি এর মতো। যদি সেন্টারের একটু পাশে থাকে, একটা বাহুর দৈর্ঘ্য হবে বেশি, একটার হবে কম, দেখতে এল এর মতো লাগবে, সাব মেটাসেন্ট্রিক। যদি বেশ দূরে হয়, একটা বাহুর দৈর্ঘ্য অনেক বেশি, আরেকটা দৈর্ঘ্য বেশ কম, তখন এটাকে ইংরেজি অক্ষর জে এর মতো লাগবে, এইটাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। আমি জানি না তোমরা জানো কিনা, অ্যাক্রো মানে হাত, হাতের কবজি। তো দেখো তো কেমনে দেখাবো, আরে 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 আমার, আরে আরে আমার হাতি বেঁকে গেল রে। আচ্ছা হাত তো সোজা করতে পারছি না। ধরো এইরকম, এই যে এইটা হলো একটা বাহু, এইটা একটা বাহু, জে এর মতো লাগছে না? তোদেরকে পড়াতে গিয়ে তো আমার হাত মুচড়ে যাবে রে। আরে আরে করতে পারছি না কেন? এই 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 আচ্ছা ধরো এই, আরে কি হচ্ছে এগুলা, হ্যাঁ আমি পারছি না। আচ্ছা ধরো এইরকম, হ্যাঁ এইটা করতে সহজ। ধরো উল্টা জে, এই অংশটুকু ছোট্ট বাহু, এই অংশটুকু মোটা বাহু, এই জায়গায় সেন্ট্রোমিয়ার। হ্যাঁ যাই হোক, তাহলে এইটা জে এর মতো আর কি। জে এর মতো করতে গেলে আজকে আর আমি এইভাবে হাত নিয়ে বাসায় ফিরে যেতে পারবো না, তো বুঝে নে। অ্যাক্রো মানে রিস্ট, কবজি। কবজিটা তুমি যদি বাঁকাও তাহলে জে এর মতো লাগবে না, এই জায়গাটা যদি বাঁকাও তাহলে জে এর মতো হয়ে গেল এই। আর যদি একদম প্রান্তে থাকে তখন এটাকে আই এর মতো দেখায়। টেল, লেজের মধ্যে যদি থাকে সেন্ট্রোমিয়ারটা, সেটাকে বলে টেলোসেন্ট্রিক। অ্যানাফেজ থেকে এর চেয়ে বেশি কোনো কিছু লেখার তো তোমার দরকার নাই, এর চেয়ে বেশি কিছু তোমার জানার তো দরকার নাই। কি করবা? অ্যানাফেজের প্রথম কাজ কি? অপত্য ক্রোমোজোম গুলা মেরুর দিকে চলা শুরু করে। কোন দিকে? মেরুর দিকে। মেরুর দিকে চলতে চলতে সেন্ট্রোমিয়ার গুলো সামনে থাকে, বাহুগুলো পেছনে থাকে। এই সময় এদেরকে এক একজনকে এক এক রকম দেখায়। যখন তারা দুই মেরুতে পৌঁছে যায় তখন এই পর্যায়ের সমাপ্তি ঘটে। এই তো, এখানে তেমন কিছু নাই। এই পর্যায়টাকে বলে গতি পর্যায়, কারণ এখানে চলাচলের একটা বিষয় আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে গতি পর্যায়ের নাম কি? ওকে ভাই, ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছি কিনা ভাই ও বোনেরা? মাগরিবের আগে আর 10 মিনিট, আমি এর চেয়ে বেশি পড়াই না। 5:45 কোষ চক্র, মিওসিস নেক্সট দিন পড়াবো, একদম পানির মতো সহজ।
পানির মতো সহজ, চিন্তার কোনো কারণ নাই। অনেকেই বলে যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পানির মতো সহজ, কিন্তু প্রশ্ন ধরলে উত্তর করতে পারে না। তাদের জন্য আজকের এই ক্লাসটা হতে পারে একটা কনসেপ্ট বিল্ডিং ক্লাস, তাই না? বলো তো কার মতো পড়লাম? তাহলে আমরা আশা করি সবাই এইটা করে ফেলতে পেরেছি, রাইট? লাস্ট একদম টেলোমিয়ার, ওকে, টেলোফেজ, টেলোমিয়ার না, টেলোফেজ, টেলোফেজ, রাইট। আসো, টেলোফেজের সবকিছু প্রোফেজে যা যা বলা হয়েছে, প্রোফেজে যা যা বলা হয়েছে তার উল্টা। প্রোফেজে জল বিয়োজন মানে পানি চলে যাচ্ছিল, জল বিয়োজন, এখানে উল্টা শব্দটা লিখতে হবে। এই জায়গায় হলো জল যোজন, জল যোজন। এক নাম্বার কথা হাইড্রেশন, পরীক্ষায় প্রশ্ন আসবে জল যোজন কোথায় ঘটে। অনেকেই জল দেখা মাত্র প্রোফেজ দাগায়। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ দুনিয়া থেকে চলে গেছিল, ওরা আবার ফেরত আসে। দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, সবাই বলো মারহাবা। জল যোজন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ ফিরে আসা, অপত্য নিউক্লিয়াস সৃষ্টি। এইখানে আর কিছুই পড়ার নাই, মারহাবা। ওকে, এই তো ভাই, আমার মনে হয় যে এখানে তেমন এটা থেকে জীবনও প্রশ্ন আসার কারণ নাই। তারপর আসলে তুমি লিখবা জল যোজন শুরু হয়, যারা চলে গিয়েছিল তারা আবার ফেরত আসে। হেনা একবার বিয়ে করে চলে গেলে আর কখনো ফেরত আসে না, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপ তারা কিন্তু ফেরত চলে আসে, এবং একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। এই এমসিকিউটা দিবে, অপত্য নিউক্লিয়াস তৈরি হয় কোন ধাপে? উত্তর হলো টেলোফেজ। পড়া শেষ বাংলাদেশ। লাস্ট 5 মিনিট যা যা পড়াইলাম, চলো কার কতটুকু এমসিকিউ হয়ে গেল। ভাই এখান থেকে কি শুধু সিকিউ আসবে? হোমওয়ার্ক দিছি, সবাই মনে করে নাও। কেউ একজন হোমওয়ার্কের ওই জায়গাটার স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করে দাও। আমার ডিএফসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করতে হবে। আমি দিচ্ছি জিনিসটা গুছাই দিচ্ছি, দাঁড়া দাঁড়া। হোমওয়ার্ক যে দিলাম গেল কই? হোমওয়ার্ক তো দিলাম তোদেরকে আমি, হোমওয়ার্ক, আচ্ছা আবার দেই। হোমওয়ার্ক বাসায় করবা, এবং এটা আমার জন্য না, তোমারই কিন্তু পরীক্ষায় আসবে। হোমওয়ার্ক দুইটা, মাইটোসিসের ধাপ সমূহ, মাইটোসিসের ধাপ সমূহ চিত্র সহ পয়েন্ট আকারে বুঝে লেখা। যারা বই হুবহু কপি করবে তারা হয়তোবা নোটটা ভালো করতে পারবে, আমি তাকে গ্যারান্টি দিলাম সে পরীক্ষায় রাম ধরা খাবে, একদম বড় ধরা, ধরা মানে ধরা, ও কিন্তু পরীক্ষায় পারবে না। যারা আজকে ক্লাসটা করলা, জিনিসটা বুঝতে পারলা, খাতায় আঁকতে যাবা, একবার আঁকবা ভুল হবে, বই দেখে ঠিক করবা, কোনো সমস্যা নেই, কিন্তু না দেখে আঁকার চেষ্টা করবা, না দেখে লেখার চেষ্টা করবা। লিখতে গেলে ভুল হবে, কাটবা, কাটাটাই নো রাখলে আপলোড দিবা। আমি চাই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করুক। যখন ক্লাস করা হয় স্যারের কথা শুনলে মনে হয় সবই পারবো, কিন্তু আমরা যতটুকু ক্লাসে শুনি তার 60% আমাদের ব্রেন মনে রাখতে পারে, হ্যাঁ, বাকি 40% কিন্তু তুমি ভুলে যাবা। আজকে রাতে ঘুমানো মাত্রই সব ভুলে যাবা। হয়তোবা কিছু কিছু পড়া মনে থাকবে যে আমি কিভাবে চিনতে শিখাইছি, ছবি দেখলেই বলতে পারবা, কিন্তু পড়ার অনেক কিছু তুমি অলরেডি ভুলে যাবা। সেই জন্য একবার যদি কালকে সকালবেলা ঠান্ডা মাথায় মনে করে লেখার চেষ্টা করো যে স্যার তো এগুলো এগুলো বলছিল, নোট করে ফেলি, এবং এমন ভাবে নোট করবা যাতে পরীক্ষার আগের রাতে এইটাই দেখে যাও, যদি এইচএসসি পরীক্ষায় এই লেখাটা, এই প্রশ্নটা আসে, তুমি যাতে সেটাই উত্তর করে দিতে পারো। খাতায় যেভাবে লিখবা এইচএসসি তে ওইভাবে লিখবা। এটা একটা রিহার্সাল হয়ে গেল, এটাই আমার টার্গেট। যারা এই অনেস্টিটা করবে
এইটাই হোমওয়ার্ক। এই তো একটাই হোমওয়ার্ক, দুইটা না, একটা। এইটাই হোমওয়ার্ক, একটাই হোমওয়ার্ক, দুইটা না, এইটাই করো না। এইটা একটা মার্ক শিওর কমন, হ্যাঁ, মানে একটা সিকিউ, একটা এমসিকিউ বা 2-3টা এমসিকিউ কমন চলে আসতে পারে। ওকে, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, বলছিলাম 5:45, মানে 5:45। কয়েকটা এমসিকিউ বলে দিয়ে যাও, আমি একটা করে শব্দ লিখবো, দেখি তোমার ব্রেনে হুজুরের কথা কতটুকু ঢুকছে, কোন ধাপে পাওয়া যায়, তুমি শুধু সেইটা বলবা। ওকে, এমসিকিউ কুইজ, দেখি কতটুকু র্যাপিড ফায়ার, কুইক। প্রশ্নটাও লিখবো না, শুধু একটা শব্দ লিখবো, তোমরা নিজের মতো উত্তর দিবা, কারোটা দেখবা না। যদি কারোটা দেখো তুমি কিন্তু পিছায় পড়বা ভাইয়া। তুমি হয়তোবা, আমি কিন্তু গত 3-4 বছর 5 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি 5 বছর ধরে। আমি বর্তমান যতগুলো এডটেক আছে, ডিএমসি ড্রিমার্স অ্যাপ কিন্তু সবচেয়ে পুরাতন, তুমি খুঁজে দেখতে পারো। 2018 সালে আমরা প্লে স্টোরে লঞ্চ করেছি। এখন অনেকেই এডটেক বানাচ্ছে, মানে অনেকেই অ্যাপ ট্যাপ লঞ্চ করে অনলাইনে, অনেকেই খুব ভালো পারফর্ম করে ওয়েব অ্যাপে, ফেসবুকে। আসল জায়গায় যে চান্স পায় না, কারণ অন্যেরটা দেখে দেখে উত্তর দেয় এবং ও ভাবে যে অনেক ভালো পারে, কিন্তু যখন মূল পরীক্ষার ময়দানে যায় তখন দেখা যায় যে ও আসলে পারে না। এতদিন তো সে একটা মিথ্যা বাবলের মধ্যে ছিল। আমি প্রশ্নটা দিব, তুমি চূড়ান্ত অনেস্টির সাথে উত্তর দিবা, বেশি না, মাত্র 5টা। যদি 5টা পারো, বুঝে নিবা তুমি গোল্ডেন A+। 4টা যদি পারো A+, 3টা পারলে A, 2টা পারলে B, একটা পারলে C, একটা না পারলে ফেল। এই চ্যাপ্টারে তোর 100% ফেল। দেখি শেষে তুমি জানাবা, অনেস্টির সাথে জানাবা যে তুমি কি হলা, গোল্ডেন A+, নাকি শুধু A+, A B C নাকি ফেল। রেডি? এইটা কোন ধাপে ঘটে? চলো শুরু করা যাক। একসাথে 5টাই উত্তর দিতে পারো, আগে এটা লেখো দেখি। রেডি? সাবাস রূপক, শাহিদুর সাবাস। জেহাদের ময়দানে মুনাফিকি করে তাই বাস। দেখছো, আমি জানতাম এটা অনেকেই পারবে না, আমি জানতাম অনেকেই পারবে না। আমি তো শিক্ষক তোমাদের এমনি এমনি নই। তাহলে সবার প্রোফেজ ক্রোমাটির তৈরি। উত্তরটা প্রোফেজ, বইয়ে 2টা লাইন দাগাই দিছি, তার মধ্যে এটা একটা চলে গেল। একটা প্রশ্ন, নিজেকে কাউন্ট করো কার কার ভুল হলো। নাম ধরার টাইম নাই, যারা পেরেছো অনেক ভালোবাসা। তোরা লাইনে ভালো পড়ালেখা করছিস, মনোযোগ ভালো তোদের। ওকে, আমি যেটা আজকের ক্লাসে পড়াইছি সেইটা অনুসারে কি উত্তর হবে? এই প্রশ্নটা ইচ্ছা করে দিলাম, ইচ্ছা করে। তাহলে উত্তরটা কি? বই অনুসারে উত্তরটা কি? প্রোমেটাফেজ, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত।
যা পড়ালাম তাই। গাজী আজমল স্যারের বইয়ে এটা মেটাফেজের কথা বলা, আমি আজকে কি পড়াইছি? আবুল হাসানে যা লিখে দিছি, তোমাকে তো আজকে সেটা অনুসারে উত্তর করতে হবে। উত্তর কি? প্রো মেটাফেজ। যারা যারা পারলে না মার্ক কাউন্ট করে রাখো। রেডি? ক্রোমোজোমাল ড্যান্স। আচ্ছা, অনেকেই আগের প্রশ্নটা বলছো যে ভাই ওখানে ছবিতে তো আংশিক বিলুপ্তি, ওই ধাপ শেষে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ছবিতে যখন আঁকা হচ্ছে তখন ধাপের মাঝামাঝি জায়গার ছবিটা আঁকা হচ্ছে, ওই ধাপ শেষে আর কিছু পাওয়া যায় না। সেজন্য মেটাফেজের শুরুতে তুমি আর নিউক্লিওলাসকে দেখতেই পাবা না। বুঝাতে পারলাম? যদি প্রো মেটাফেজে আংশিক বিলুপ্তি হতো তাহলে মেটাফেজে তো তুমি ওটা দেখাইতা যে ওটা এখনো আছে। প্রো মেটাফেজে একদম গন কেস আবুল হাসান অনুসারে। ক্রোমোজোমাল ড্যান্স, সবার উত্তর সঠিক, প্রো মেটাফেজ। একটু সহজ দিলাম যাতে পারো। খুব ভালো। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটাকে বলা হয় গতি পর্যায়? ফ্যান্টাস্টিক, সবাই পারলা। গতি পর্যায়ে অ্যানাফেজ, তোমাদের একটু বুস্ট আপ করার জন্য যাতে এগুলো ভুল না হয়। সাবাস। লাস্ট, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু ছোট করাই যেতে পারে। 5 নাম্বার, তোমরা আমাকে বলবা সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয় কোন ধাপে? যারা উত্তর করছো মেটাফেজ, তাদের জন্য আমার পক্ষ থেকে মার হাবা। এতবার বলানোর পরেও যারা উত্তর করছিস অ্যানাফেজ, মনটা চায় তোরে ধরে চিপটা ধরে এইভাবে এক পাশে কানটা ধরে এইভাবে মারি, এক পাশে কানটা ধরে এইভাবে মারি। এতক্ষণ ধরে চিল্লাইলাম, এখন কেউ উত্তর দিচ্ছে প্রোফেজ। গুরু আমাকে মাফ করে দাও, তোমাকেই আমি গুরু মেনে নিলাম। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, ক্রোমাটিড সৃষ্টি প্রোফেজ, নিউক্লিয়াসের বিলুপ্তি প্রো মেটাফেজ, ক্রোমোজোমাল গ্র্যান্ডস প্রো মেটাফেজ, গতি পর্যায় অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ারের বিভক্তি মেটাফেজ। আলাদা বললাম তো এটা সবার জন্য না। কে কে গোল্ডেন এ প্লাস পাইলা? এ প্লাস গোল্ডেন কে কে পাইলা? গোল্ডেন গোল্ডেন কে কে পেয়েছো? সাবাস, ওদেরকে আমি দেখতে চাই। সাকারিয়া ইবনে প্রিন্স, সাবাস। প্রান্ত, সাবাস প্রান্ত। আফসানা মিম, সাবাস। যারা এ প্লাস পেয়েছে অনেক ভালোবাসা। ইসরাত, গোল্ডেন গোল্ডেন, ফ্যান্টাস্টিক। ফেল, রাকিব হাসান, ঘুমাইয়া ছিলি তুই, তুই ঘুমিয়ে থাক। এদিকে পৃথিবী বদলে যাচ্ছে রাকিব, তুই তোর হোশ নাই। গোল্ডেন, রাব্বি চৌধুরী, শেখ মাহবুবা ইয়াসমিন বিভা, ফ্যান্টাস্টিক। দেখছো, খুব মজা, খুব মজা। আচ্ছা, তো ঠিক আছে, আমি লাইভ ক্লাসে আসলে এইটাই পছন্দ করি, তোমাদের সাথে একটু ইন্টারেকশন করতে।
ক্লাসে যেটা পড়াবো তুমি এই ক্লাসটা রেকর্ডেড করতে পারবা, সবাই এটা রেকর্ডেড করে, কিন্তু এই থ্রিলটা উত্তর দেওয়া, ব্রেন খাটানো, এটা ওর জীবনও হবে না, গ্যারান্টি দিলাম জীবনও হবে না। এবং ও এটা 100তে 100 মিস করবে। এইটা তুমি যেভাবে ভুল করে শিখলা তোমার আর জীবনও ভুল হবে না, কিন্তু যে এটা রেকর্ড করবে 2x স্পিডে, ও হয়তো তথ্যটা শিখবে কিন্তু ও তোমার মতো এতটা জাস্টিফিকেশন ভাবে পারবে না। এটাই সত্যি। সেই জন্য আমার ক্লাসে আমি বলি যে সম্ভব হলে 2 ঘন্টার তো 2 ঘন্টাই তো নিব, লাইভ ক্লাসে থাকো। দেখো আমি 4টা দিয়ে ক্লাস শুরু করেছি, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বলো তো আমি এই ক্লাসের আমরা কি কোনো সময় নষ্ট করেছি? আগে বলো। যতটুকু পড়ানো দরকার সব পড়ে ফেললাম না? নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের পুরাটা পড়াই ফেলবো আমি, ঠিক আছে? এবং তোমাদের কি কারো কোনো কমপ্লেইন আছে? থাকলে করো। থ্যাংক ইউ। ভাইয়া এমসিকিউ 5টা বলে দেন। আরে বেটা 5টাই তো করে দিলাম, এই যে দেখ, স্লাইডটাও দিয়ে দিব, চিন্তা করো না। ওকে, আবার হবে, আজকে আর হবে না, নেক্সট ক্লাসে আবার। আমি আজকে সব শেষ করে ফেলবো, বেস্ট ক্লাস। থ্যাংক ইউ। তোমরা সবাই ক্লাসের নোট প্লাস হোমওয়ার্ক ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করে দিবা, যাদেরটা ভালো লাগবে। গতবার কিন্তু আমি 30টা হুডি পাঠাইছি, হুডিগুলো জমা আছে, আগামীবার পড়বো। এবার তো শীত চলে যাচ্ছে, আমাদের এখন অনেকগুলো হুডি বানানো, দেওয়ার লোক পাচ্ছি না। তোমরা যদি নোট সাবমিট করো, হোমওয়ার্ক সাবমিট করো, তোমাদেরকে দিব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।